আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের লাইভ সেশনে, যেখানে আমরা ভার্সিটি প্রশ্ন ব্যাংক সলিউশন ক্লাস এবং ফাইনাল মডেল টেস্ট নিয়ে কথা বলবো। পাশাপাশি তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে কিছু দিক নির্দেশনা থাকবে। তোমাদের আজকের লাইভে তোমাদের সাথে আছি আমি, সাদাত আহমেদ দীপ্র। বুয়েটে পড়াশোনা করছি, এইচএসসি 15 ব্যাচ। এবং আমাদের সাথে আরো থাকবে তোমাদের সবার পরিচিত নিবিড় ভাইয়া। আর বিগত বছর ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া তোমাদের ইশরাক ভাইয়া। নিবিড়, শুনতে পাচ্ছ আমাকে? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওদের সাথে যদি একটু পরিচয়টা দিয়ে দাও প্রথমেই, তাহলে আমরা শুরু করতে পারবো। ধন্যবাদ দীপ্রকে। আম, যারা যারা এখন হচ্ছে অলরেডি হচ্ছে জয়েন করে ফেলেছো জুমে অথবা হচ্ছে ফেসবুকে আমাদের সাথে জয়েন করেছো, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভাইয়ার পক্ষ থেকে। এবং যারা যারা হচ্ছে আজকের ক্লাসটাতে একটু আহ, শেষ পর্যন্ত হচ্ছে থাকবে, কারণ হচ্ছে তোমাদের একদম শেষ মুহূর্তের আহ, প্রস্তুতি নিয়ে কিন্তু হচ্ছে অনেকটা দোটানায় হচ্ছে আমরা থাকি। তো সেটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। তো যেটা হচ্ছে তোমাদেরকে দীপ্র ভাই বললেন যে আমাদের সাথে কিন্তু তোমাদের জন্য খুব একটা চমক হিসেবে তোমাদের ইশরাক ভাই আছেন, যিনি কিনা গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। আর সাথে তো আমি আছি তোমাদের সাথে, অনেকের সাথে হচ্ছে পরিচিত। আমার নাম হচ্ছে মোহাম্মদ শফিকুল ইসলাম নিবিড়। আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগে। আমি মাস্টার্সে আছি বর্তমানে। তো আমি দীপ্র ভাইয়ের কাছে চলে যাচ্ছি। দীপ্র ভাইয়ের কে আমি ফ্লোর দিয়ে দিচ্ছি। আচ্ছা, ইশরাক, কি শুনতে পাচ্ছ আমার কথা? আচ্ছা, ইশরাক আমাদের সাথে সম্ভবত কিছুক্ষণের মধ্যে জয়েন হবে। হ্যাঁ, ইশরাক চলে এসেছে। আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ ইশরাক হাসান। গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ক ইউনিটে প্রথম স্থান অধিকার করি। আমি বর্তমানে পড়ছি বুয়েটে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে। তো আজকে সবাইকে সবার জন্য এটা বেশ গুরুত্বপূর্ণ, যেহেতু ভর্তি পরীক্ষা খুব সামনেই চলে আসছে এবং তোমাদের ফাইনাল মডেল টেস্ট এবং প্রশ্ন ব্যাংক সলিউশন ক্লাস শুরু হয়ে যাচ্ছে। তো আমরা সবাই কথা বলবো শেষ মুহূর্তে তোমাদের আসলে কি করা উচিত কি করা উচিত না। আশা করি তোমাদের এটা খুবই ভালোভাবে সহায়তা করবে সামনের দিনগুলোতে। আচ্ছা, তাহলে দেরি না করে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমাদের আজকের প্রোগ্রামটি শুরু করছি। এবং আশা করি তোমরা একদম শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবে। ওভারঅল সবকিছু নিয়ে তোমরা বেশ ভালো দিক নির্দেশনাই পাবে। এবং আজকের সেমিনারটি শেষ হওয়ার পর তোমাদের মোটামুটি ফ্রিকুয়েন্টলি আস্কড যেসব কোয়েশ্চেন থাকে, যেসব কনফিউশন সবচেয়ে বেশি থাকে, সেগুলো আজকের পরে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা শুরু করছি। প্রথমেই যেটা নিয়ে কথা বলতে যাচ্ছি যে বাংলাদেশে ভার্সিটি ভর্তির জন্য উল্লেখযোগ্য প্রতিষ্ঠান ও আসন সংখ্যা। নর্মালি যখন আমরা ভার্সিটির জন্য প্রিপারেশন নিই, আমাদের মেইন টার্গেট সাধারণত আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে সামনে রেখেই নিয়ে থাকি। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি যেহেতু আমাদের অনেকগুলো অপশনের কথা চিন্তা করতে হয়, আমরা একই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন জেলায় যে ইউনিভার্সিটিগুলো আছে, রাজশাহী ইউনিভার্সিটি, তারপর চিটাগাং ইউনিভার্সিটি, খুলনা, এগুলোর কিন্তু আমরা একসাথে প্রস্তুতি নিয়ে থাকি, কারণ যেহেতু এদের পরীক্ষার প্যাটার্নটা একই ধরনের হয়। পাশাপাশি যদি একটু বলি, এই যে ইউনিভার্সিটির প্রস্তুতির সাথে সাথে ইউনিটের প্রস্তুতির সাথে সাথে আমাদের কিন্তু এই যে বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়গুলো যে আছে, এগুলোর প্রস্তুতিও কিন্তু প্যারালেলি চলে আসে। যেহেতু এদের কোয়েশ্চেনের প্যাটার্ন বা যেসব বিষয় থেকে প্রশ্ন করা হয়, সেগুলোর মধ্যে যথেষ্ট মিল আছে। আর এর সাথে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 60টি কলেজের কথা চিন্তা করি, তাহলে তোমরা একটু লক্ষ্য করবে যে এই সবগুলো মিলে কিন্তু আসন সংখ্যা 20,146টি। এই আসন সংখ্যাটা তুমি যদি শুধুমাত্র একটা দুইটা ইউনিভার্সিটির কথা চিন্তা করে ভাবো, তখন কিন্তু অনেক কম মনে হবে। কিন্তু তুমি যদি সবগুলোকে অপশন হিসেবে হাতে রাখতে পারো, তখন কিন্তু আসন সংখ্যাটা একদম কমও নয়। যদিও আমাদের দেশের জনসংখ্যার ভিত্তিতে এখন পর্যন্ত সংখ্যাটা তেমন পর্যাপ্ত নয়, তবুও যদি একটু খেয়াল করো, তোমার যদি প্রস্তুতি ভালো থাকে এবং তুমি যদি সব জায়গায় পরীক্ষা দেওয়ার মন মানসিকতা রাখো, তখন কিন্তু যে কোনো একজন ভালো ক্যান্ডিডেটের জন্য এই সংখ্যাটা কিন্তু বেশ ভালো বলে আমরা মনে করি। তো অবশ্যই তোমাদের যখন সামনে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোর সার্কুলার বা ভর্তি বিজ্ঞপ্তি দিয়ে দিবে, তখন কিন্তু এই ব্যাপারটা মাথায় রাখবে, সবগুলোকেই অপশন হিসেবে হাতে রাখার।
তার কারণ এবার সব জায়গায় প্রতিযোগিতা অনেক বেশি হবে, সবাই সব জায়গায় পরীক্ষা দিতে চাইবে। তো তোমারও কিন্তু এই ব্যাপারটা সেভাবে মাথায় রাখা উচিত যে তুমি কোন কোন জায়গায় ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ। এবং আমরা সবাই এই ক্ষেত্রে সাজেস্ট করি সবসময় যে ম্যাক্সিমাম জায়গায় ভর্তি পরীক্ষাটা দেওয়ার, যাতে কোনো রিস্ক না থাকে। কারণ কোন জায়গার পরীক্ষাটা তোমার কেমন হচ্ছে বা কোথায় তুমি কেমন করতে পারছো সেটা কিন্তু বলা যায় না। তার উপর এবার তো নতুন যে নিয়ম অনুসারে গুচ্ছ পরীক্ষা তো থাকছেই, আমরা সেটা নিয়েও সামনে বিস্তারিত কথাবার্তা বলবো। আচ্ছা, তাহলে যদি এবার একটু সামনের দিকে যাই, প্রথমে যদি বলি যে ঢাকা ইউনিভার্সিটিতে ক ইউনিটে ভর্তি পরীক্ষা আবেদনের এই ন্যূনতম যোগ্যতাটা কি? 2015 থেকে 18 সালের মধ্যে তোমাকে এসএসসি তে পাশ করতে হবে অবশ্যই। আর 2020 সালে তোমাকে এইচএসসি বা সমমান পরীক্ষায় পাশ করতে হবে। এবং এই যে ডাটাগুলো আমরা বলছি এটা কিন্তু পুরোটাই হচ্ছে বিগত বছরের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী। যেহেতু এই বছরের ভর্তি বিজ্ঞপ্তি এখনো দেওয়া হয়নি ঢাকা ইউনিভার্সিটির, সে অনুযায়ী কিন্তু একটু এদিক সেদিক অ্যাডজাস্টমেন্ট তারা করতে পারে, যেটা কিনা প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রত্যেকবার অ্যাডমিশন সার্কুলার বা বিজ্ঞপ্তিটা যখন দেয় তখন কিন্তু টুকটাক কারেকশন করে থাকে, অ্যাডজাস্টমেন্ট করে থাকে রেজাল্ট অনুযায়ী। যেমন যদি একটু খেয়াল করি, আগের বছরগুলোতে এসএসসি আর এইচএসসি বা সমমানের দুটো পরীক্ষা মিলে মোট জিপিএ চাওয়া হতো 8, অর্থাৎ 5 5 জিপিএ 5 এর মধ্যে দুটার মধ্যে টোটাল যে জিপিএ 10 এর মধ্যে চাওয়া হচ্ছিল 8। তবে এই ক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো, যে কোনো একটাতে কিন্তু কমপক্ষে 3.5 থাকতে হবে। মানে সেটা এমন হলে হবে না যে তুমি একটাতে এসএসসি তে ধরো পেয়েছো জিপিএ 3, আরেকটাতে পেলে 5, এইভাবে 5 3 8 হলে হবে না। মিনিমাম 3.5 করে প্রত্যেকটায় থাকতে হবে এবং দুইটার যোগফল মিনিমাম 8 হতে হবে। এবং আমরা এখানে যে তথ্যগুলো বলছি এটা হচ্ছে বিগত বছর পর্যন্ত, অর্থাৎ এই বছর আমরা ধরে নিতে পারি এরকম কিছুই থাকবে। বাট যদি কোনো অ্যাডজাস্টমেন্ট হয়ে থাকে সেটা তো আমরা বিস্তারিত ভর্তি বিজ্ঞপ্তিতে জানতেই পারবো। আচ্ছা, তো এবার যদি একটু সামনের দিকে যাই, এই পয়েন্টটা নিয়ে আমরা সবাই তোমাদের সাথে একটু কথা বলবো। যে একটু যদি খেয়াল করি, আমাদের বিগত বছরগুলো পর্যন্ত জিপিএ 5 পাওয়ার সংখ্যা কিন্তু ছিল হচ্ছে তোমার এরকম 40 45 50 হাজার এরকম। যেমন 2019 সালে 47,286 জন জিপিএ 5 পেয়েছে, সবকিছু মিলে সায়েন্স আর্টস কমার্স সবকিছু মিলে। এবং এবার দেখা যাচ্ছে কি তোমার সংখ্যাটা প্রায় 3 গুণ হয়ে গিয়েছে, 1,61,807 জন। তো এই জন্য এই ক্ষেত্রে আমি বলতে চাই, যাদের প্রস্তুতি আসলেই ভালো মতো নেওয়া আছে তাদের ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। তার কারণ তোমার যদি প্রস্তুতি ভালো মতো নেওয়া থাকে তাহলে ভর্তি পরীক্ষাটাই কিন্তু আসল পার্থক্যটা তোমার করে দিবে। কারণ তোমরা জানো যে ঢাকা ইউনিভার্সিটি বা এই জাতীয় ইউনিভার্সিটিগুলোর ভর্তি পরীক্ষার ক্ষেত্রে একটা নির্দিষ্ট নম্বর কিন্তু তোমার এই বোর্ড পরীক্ষা থেকেও নেওয়া হয়ে থাকে, যেটা একটু পরে তোমাদের ভাইয়ারা বিস্তারিত তোমাদেরকে বুঝিয়ে দিবেন। সো এটা একটু মাথায় রাখতে হবে আমাদের, যে যতটুকু নাম্বার আমার বোর্ড পরীক্ষা থেকে আসলো এর পাশাপাশি কিন্তু তুমি ওই ভর্তি পরীক্ষায় কতটুকু নাম্বারে পরীক্ষা দিচ্ছ বা ওই ভর্তি পরীক্ষাটায় কেমন করছো সেটাও কিন্তু ডিপেন্ড করে। এই জন্য যারা আসলেই ভালো মতো প্রস্তুতি নিবে তাদের কিন্তু ওই যে সব মিলে যে আমরা একটু আগে অ্যাপ্রক্সিমেটলি 20,000 সিটের একটা ধারণা দিলাম, সেটা নিয়ে কিন্তু খুব একটা চিন্তা করতে হবে না। সো তোমার যদি প্রস্তুতিটা ভালো থাকে, এই সংখ্যাটা জিপিএ 5 এর সংখ্যাটা 47,000 হোক বা 1,47,000 হোক, যাই হোক না কেন, তুমি কিন্তু তোমার ওই প্রস্তুতি দিয়ে ভালো মতোই এই পরীক্ষাটা দিতে পারবে। তাহলে সবার জন্য প্রথমেই এই অ্যাডভাইসটা থাকবে, আমরা অবশ্যই বেশি ঘাবড়ে যাব না এইসব ক্ষেত্রে। আমাদের ঠান্ডা মাথায় এটা চিন্তা করতে হবে, আমি যদি এতদিন পর্যন্ত ঠিকমতো পড়াশোনা করে থাকি, এতদিন কেন বললাম, যদি একটু খেয়াল করো এবার কিন্তু অন্য যে কোনো বারের তুলনায় অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়ার অনেক সময় পাওয়া গিয়েছে। নরমালি আমরা যারা এখানে আছি, তোমাদের নিবিড় ভাইয়া বা ইশরাক ভাইয়া, আমি, আমাদের সময় আমরা সাধারণত অ্যাডমিশনের সময় 2.5 থেকে 3 মাস 3.5 মাস এরকম সময় পেতাম। কিন্তু এবার তোমরা জানো যে এই করোনা সিচুয়েশনের জন্য কিন্তু বিশাল একটা সময় ধরে কিন্তু তোমাদের এই টাইমটা পাওয়া গিয়েছে। সো অবশ্যই যারা এই সময়টা কাজে লাগিয়েছো, 1 মাস 2 মাস 3 মাস যে যত মাসই কাজে লাগাও না কেন, তুমি যদি ঠিকমতো কাজে লাগিয়ে থাকো তাহলে তোমার চিন্তা করার কোনো কারণ নেই। তুমি অবশ্যই তোমার সেই প্রস্তুতিটা সামনের দিকে এই চেষ্টাটা অব্যাহত রেখে তুমি কিন্তু ভালো একটা রেজাল্ট এই ক্ষেত্রে করতে পারবে। সো এখন আমি একটু তোমাদের নিবিড় ভাইয়ের কাছে এই ব্যাপারে মতামত জানতে চাচ্ছি। তোমাদের নিবিড় ভাইয়া যদি এই ব্যাপারে কিছু অ্যাড করতে চায় তোমাদের উদ্দেশ্যে। আহ, ধন্যবাদ দীপককে। আম, তো যেটা হচ্ছে ভাইয়ার পুরোটাই হচ্ছে তোমাদের কাছে হচ্ছে ব্যাখ্যা করে দিয়েছেন। যে যেহেতু হচ্ছে দেখতেই পাচ্ছ সংখ্যাটার দিকে তাকালেও কিন্তু বুঝতে পারতেছে যে গত বছরের তুলনায় এই বছর হচ্ছে যেহেতু পরীক্ষা হয়নি, তোমাদের আগের পরীক্ষার উপর রেজাল্টের উপর ভিত্তি করে যেহেতু হচ্ছে নাম্বার গুলো দিয়ে দেওয়া হয়েছে,
তো সেই জন্য হচ্ছে দেখতেই পাচ্ছ যে ক্যান্ডিডেট কিন্তু এখন অনেক। আগে দেখা যেত যে কারো কারো মধ্যে হচ্ছে পটেনশিয়াল ছিল, মানে তারা হচ্ছে ভর্তি পরীক্ষার জন্য অনেক বেশি ভালো পরিমাণে হচ্ছে প্রস্তুতি নিয়েছে, কিন্তু দেখা যেত যে এইচএসসি পরীক্ষায় সামহাও তার খারাপ রেজাল্টের কারণে সে পরীক্ষাটা দিতে পারেনি। তো আমাদের সময় কিন্তু ওই জিনিসটা যদি মাথায় রাখতাম, তখন ভাবতাম যে না, তাহলে হচ্ছে কিছু পরিমাণ স্টুডেন্ট তো অলরেডি ওইখানে থেকে হচ্ছে ঝরে গেছে। কিন্তু এই বছর যেহেতু হচ্ছে কেউই হচ্ছে আমরা পরীক্ষা দিইনি এবং পূর্বের পরীক্ষা থেকে হচ্ছে আমাদের হচ্ছে একটা রেজাল্ট দেওয়া হয়েছে, তার মানে কিন্তু সবাই এখানে কিন্তু ক্যান্ডিডেট। এবং মোটামুটি হচ্ছে সবারই এখানে যে জিপিএটা যেটা হচ্ছে ন্যূনতম 8 লাগবে আর কি, দুইটা যোগফল করলে, সেটা কিন্তু এখানে যারা যারা আছো মোটামুটি হচ্ছে অনেকেরই হচ্ছে এই কন্ডিশনটা তোমাদের জন্য অ্যাপ্লিকেবল, মানে আছে, তোমাদের এই জিপিএটা আছে। এখন এইটার পিছনে যদি বলি যে এখানে হচ্ছে আমাদের, তো আমরা বুঝতে পারছি কম্পিটিশন অনেক হাই লেভেলে হবে। আরেকটা যদি আমরা আসি, অনেকে হচ্ছে বা মন খারাপ করে আছো। আমি হচ্ছে চ্যাট বক্স গুলো দেখছিলাম, তখন হচ্ছে চ্যাট বক্স এবং কিউএনএ তে তো অনেকের হচ্ছে মন খারাপ যে তারা হচ্ছে সন্তুষ্ট না এইচএসসি রেজাল্টে, কারণ তারা ভাবছিল যে পরীক্ষা দিলে হয়তো বা তাদের রেজাল্ট এর থেকে বেটার হইতো। তো তাদের ক্ষেত্রে ভাই বলি, যেটা হয়ে গেছে সেটা নিয়ে যদি আমরা চিন্তা করতে থাকি, তাহলে কিন্তু আমাদের আরো বেশি চিন্তা বেড়ে যাবে আর কি, এটাতে আর কোনো হচ্ছে লাভ হবে না। তার থেকে কি করা উচিত, তার থেকে যেটা করা উচিত সেটা হচ্ছে যে আমার যেটা চলে গেছে সেটা গেল, সামনে যেটা আসবে সেটা নিয়ে হচ্ছে আমার চিন্তার এখন কারণ, যেটা হচ্ছে তোমাদেরকে দীপ্র ভাই বারবারই করে বলছিলে যে তোমাদেরকে যেটা, যে আগে যা যা ঘটে গেছে সেটা তো হইলো, কারণ তোমাদের জিপি এর ভিত্তিতে কিন্তু একটা নাম্বার থাকতেও পারে, এবং পরবর্তীতে যদি চিন্তা করো যে তোমার ভর্তি পরীক্ষা কিন্তু ওইখানে পরীক্ষাটা দিয়ে আরেকটা কিন্তু তোমাদের একটা নাম্বার আসবে, তো দুইটাকে যোগ করে হচ্ছে দেন হচ্ছে তোমাদের ফুল নাম্বারিংটা হবে। তো যেটা ঘটে গেছে সেটা যদি আমরা ভুলে যাই, ফর এক্সাম্পল সেখানে ভালো হলে হয়তো বা 2-1 নাম্বার আমি বেশি পেতাম। এখন যদি আমি ভালো মতো আরেকটু প্রিপারেশন নেই, আমি যদি আমার বইটা, মেইন বইটা এবং একই সাথে যদি বিগত বছর প্রশ্ন ব্যাংকগুলো যদি একটু সমাধান করে থাকি, তাহলে কিন্তু আমার জন্য হচ্ছে আরো বেশি কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। কারণ হচ্ছে আমি তখন বলতে পারবো যে না, আমার প্রিপারেশন আগে যেটা ছিল সেটাকে আমি আরো বেশি ঝালাই করলাম। তো আগে যেটা ঘটে গেছে সেটা ভুলে যাই, সামনে আমরা কিভাবে হচ্ছে আরো বেশি ভালো করতে পারবো সেই ব্যাপারে কিন্তু হচ্ছে তোমাদেরকে অনেকগুলো কিন্তু কথা আমিও বললাম, তোমাদের দীপ্র ভাইয়া বললো আর কি। তো এটাই হচ্ছে তোমাদের জন্য মেইন কথা, যা এবার যেহেতু হচ্ছে পরীক্ষার যেহেতু কম্পিটিশন অনেক বেশি, তো সবাই হচ্ছে এটা মাথায় রেখে কিন্তু প্রিপারেশন টুকু নাও। আচ্ছা, সো থ্যাংক ইউ নিবিড়কে। এখন এই মুহূর্তে আমি একটু ইশরাকের কাছে চলে যাচ্ছি, যেহেতু ও বিগত বছরই লাস্ট ইয়ারই ভর্তি পরীক্ষাটা দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে এটা যে, যেহেতু ইশরাক তোমাদের সময় ভর্তি পরীক্ষার্থী বুঝতেই পারছো এরকম কম্পিটিশনে যে ব্যাপারটা একটু কম ছিল, এবার হচ্ছে যে যেহেতু অ্যাডমিশন ক্যান্ডিডেট আলটিমেটলি এই ক্রাইটেরিয়ার কারণে অনেকেই দেখা যাচ্ছে একটু বেশি পরীক্ষা দিতে পারবে। তো তোমার কাছে এই ব্যাপারটা কেমন মনে হচ্ছে, যে এবার কি প্রতিযোগিতা অনেক বেশি বেড়ে যাবে নাকি কেমন হবে? তুমি যদি একটু মতামত দিতে, যেহেতু তুমি বিগত বছরই পরীক্ষাটা দিয়েছো, তুমি সবচেয়ে ভালো রিলেট করতে পারবে 19-20 সালের ব্যাপারটা। ভাইয়ার প্রশ্নটা যদি ধরে এগোই যে কম্পিটিশন কি এবছর খুব বেশি হবে কি হবে না, এই ধরনের একটা প্রশ্ন থাকে। মূলত যেটা দেখা যায় যে জিপিএ থেকে একটা কিন্তু ভালো রকমের নাম্বার থাকে ইউজুয়ালি ঢাকা ইউনিভার্সিটি কমিউনিটি ভর্তি পরীক্ষায়। এবার যেহেতু জিপিএ 5 থেকে মানে জিপিএ 5-এর ক্যান্ডিডেট বা নাম্বারটা অনেক বেশি, তো এইবার কিন্তু মেইন সবকিছু ডিপেন্ড করবে আসলে মূলত মেইন পরীক্ষাটার উপর। যেই 1 ঘন্টা বা 1.5 ঘন্টায় যেই যতটুকু পরীক্ষা হবে এমসিকিউ এবং রিটেন সহ, সেই পরীক্ষাটা কিন্তু এবার বেশ ভালো রকমের আমাদের যে অ্যাডমিশন টেস্টে যে ফিল্ট্রেশনটা হয়, কে কত বেশি পেলো, কার ভিত্তিতে কার মেধা তালিকা কিভাবে প্রস্তুত করা হবে, সেখানে এই জিনিসটা কিন্তু সবচেয়ে বড় রোলটা প্লে করবে। এই জন্য আমার মনে হয় যে রেজাল্ট কতজনের ভালো হইলো বা আমার জিপিএ কম আসলো বা দেশে কেন এত মানুষের জিপিএ 5, এই ধরনের চিন্তা থেকে বের হয়ে এসে এখন যেটা চিন্তা করা দরকার যে আমি কি আমার ঠিক জায়গাটা আছে কিনা। এটা যদি এই বছরের এই ধরনের একটা পরিস্থিতি না হয়, আমি যদি গত বছর বা বিগত অন্য কোনো একটা নর্মাল সময় থাকতাম, সেক্ষেত্রে আমি যেভাবে প্রস্তুতি নিতাম বা যেই ধরনের আমি কনফিডেন্ট থাকতাম যে না আমি ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছি এবং ভর্তি পরীক্ষা আমি ভালো করব বা ভালো করার যতটুকু চেষ্টা করা যায় আমি করব, সেই প্রস্তুতিটাই যাতে আমাদের কোনো ঘাটতি না থাকে। আমি সববারের মতোই যেভাবে প্রস্তুতি নিয়ে এগোতাম, যে নিজের নিজের কাছে নিজের ব্যাপারটা, যে অন্যরা কি করছে, কে কত এগিয়ে আছে বা পিছিয়ে আছে সেগুলো না ভেবে আমি আমার প্রিপারেশনটা ঠিকমতো নিচ্ছি কিনা, আমি কোন সাবজেক্টে আমার কি কোন টপিকে কোনো ধরনের ল্যাকিং আছে কিনা, বা আমি যে মডেল টেস্টগুলো দিচ্ছি সেগুলো আমি ঠিকমতো প্রস্তুতি নিয়ে দিচ্ছি কিনা, পরীক্ষার যত দিন ঘনিয়ে আসছে আমি কি ঠিকভাবে সেই লক্ষ্যে এগোতে চাচ্ছি কিনা,
এই ধরনের বিষয়গুলোর মনে হয় আমার ফোকাস রাখাটা এখন সবচেয়ে বেশি জরুরি। সেক্ষেত্রে দেখা যাবে যে আমার যেটা সাজেশন থাকবে যে তোমাদের চেষ্টাটা তোমরা করে যাবা। হ্যাঁ, সেখানে সবাই কি করছে বা না করছে সেগুলো না চিন্তা করে তোমাদের যে বেস্টটা দেয়ার সেটা দিয়ে যাবে। তারপরে রেজাল্ট যেটাই হোক নিশ্চয়ই আহ, অবশ্যই ভালো হবে। যদি তুমি পরিশ্রমটা করে যাও আর মনে হয় যে রেজাল্ট অবশ্যই ভালো হবে। আচ্ছা, ধন্যবাদ ইশরাককে সুন্দরভাবে আমাদের এই ব্যাপারটা, যেটা এবার আমরা রেজাল্ট দেওয়ার পর থেকে অনেক বেশি এই কোয়েশ্চেনটা পাচ্ছিলাম, আশা করি তোমাদের এই কনফিউশনটা আমরা দূর করতে পেরেছি। এবার যদি আমরা সামনের দিকে যাই, তোমাদের এই যে মেইন ভর্তি পরীক্ষায় ভালো করার জন্য আমাদের যে একদম লাস্ট মোমেন্টের আয়োজন তোমাদের জন্য, সেটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক সলিউশন ক্লাস এবং ফাইনাল মডেল টেস্ট। এখন আমরা এটার ব্যাপারে একটু বিস্তারিত কথাবার্তা বলবো, তারপর আবার আলটিমেটলি আমরা তোমাদের যে যে প্রশ্ন আছে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব, বা আরো যেসব গাইডলাইন দেওয়া যায় সেগুলো আমরা দিব। তো এখন যদি আমরা একটু বলি, এই যে কোয়েশ্চেন ব্যাংক সলিউশন ক্লাসগুলো কি জন্য, তোমাদের কিন্তু ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কোয়েশ্চেন ব্যাংকটা খুবই ইম্পর্টেন্ট, এবং ঢাকা ইউনিভার্সিটি বা এই জাতীয় বিশ্ববিদ্যালয়গুলোর জন্য কেমন ইম্পর্টেন্ট তোমাদের ভাইয়ারা সুন্দরভাবে ডিসক্রাইব করবেন একটু পরে। আমি যদি শুরুতে একটু বলে নিই যে আমাদের এই সলিউশন ক্লাসটা আলটিমেটলি তোমাদের জন্য কি থাকছে বা কেমন হবে। তো এই সলিউশন ক্লাসগুলোয় কিন্তু তোমাদের বিগত বছরের যে বিভিন্ন ভর্তি পরীক্ষাগুলোয় প্রশ্নগুলো এসেছে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক যেগুলো, সেগুলোর উপর গুরুত্ব দিয়ে কিন্তু ক্লাসগুলো নেওয়া হবে। এবং প্রশ্ন ব্যাংকে এমন অনেক প্রশ্নই থাকে যে সাধারণত আমরা উত্তর করে দেওয়ার পরও, সলভ করে দেওয়ার পরও দেখা যাচ্ছে যে বুঝতে পারি না, বা সেটার ব্যাখ্যাটা কি সেটা আমরা নিজেরা ধরতে পারি না। সেই ক্ষেত্রে এই সলিউশন ক্লাসগুলো তোমাদের হেল্প করবে এই জিনিসগুলো সম্পর্কে আরো সুস্পষ্ট ধারণা পেতে। অর্থাৎ তোমাদের ক্লাসের পাশাপাশি কিন্তু এখানে মডেল টেস্ট থাকছে, যাতে করে তুমি যখন মডেল টেস্টগুলো দিবে তার আগে যদি তোমার এক প্রশ্ন ব্যাংক সলিউশন ক্লাসগুলো হয়ে যায়, তখন তুমি একসাথে যেমন এটাও জেনে নিতে পারবে যে আলটিমেটলি শেষ মুহূর্তে পড়ার জন্য কোন টপিকগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পাশাপাশি তোমার কিন্তু ওই যে পুরানো টপিকগুলো যেগুলো অনেকদিন ধরে পড়া হয়নি, এই সলিউশন ক্লাসে কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট সবগুলোই কভার করার বা টাচ করার চেষ্টা করা হবে। তো সেই সব টপিকগুলো কিন্তু একবার রিভিউ হয়ে যাবে বা মনে পড়ে যাবে তোমার। এটা কিন্তু তোমাদের আলটিমেটলি ওই ফাইনাল মডেল টেস্টগুলোর আগে এই ধরনের ক্লাসগুলো খুবই হেল্প করবে তোমাদেরকে। আচ্ছা, সো এবার যদি আমরা একটু সামনের দিকে যাই, আমি এখানে নিবিড়ের কাছে জানতে চাচ্ছি যে ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এইসব বিশ্ববিদ্যালয়ের গুলোর জন্য এই মুহূর্তে কোয়েশ্চেন ব্যাংক পড়াটা ওদের জন্য কেমন উপকারী হতে পারে, বা ওরা কিভাবে পড়তে পারে বা কি করা উচিত। নিবিড়, আহ আমাকে শুনতে ধন্য- পাচ্ছ? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আচ্ছা। হ্যাঁ, ধন্যবাদ দীপ্রকে। যেটা আর কি আমার হুট করে এই মাত্র মাথায় আসলো, যেরকম হচ্ছে আমরা বলি যে আমি যখন মাগরিবের নামাজ পড়লাম, অজু ছাড়া যেরকম হচ্ছে নামাজ পড়া যায় না, ঠিক একই রকম ভাবে কোন একটা ভার্সিটি পরীক্ষায় আসলে সেখানে পরীক্ষা দেওয়ার আগে যদি আমি নাই জানি যে সেখানে আমার প্রশ্ন প্যাটার্নটা কিরকম হয়, সেটা যদি আমি না জানি, তাহলে সেটা ছাড়া হচ্ছে আমার পরীক্ষাটা হচ্ছে 100% ফুলফিল হবে না। মানে বলা যায় যে এখানে আসলে বই যতই পড়ি না কেন, তারপর হচ্ছে একটু অধরা থেকে যায় যে কি টাইপের প্রশ্নগুলো আসবে। তো এই জন্য হচ্ছে প্রশ্ন ব্যাংক ছাড়া আসলে সেখানে আমরা প্রিপারেশন যদি না নিয়ে ভর্তি পরীক্ষা দিতে যাই, তাহলে কিন্তু এটা আমাদের জন্য খুব একটা বড় বোকামি হবে। যদি আমি পরীক্ষা হলে, ফর এক্সাম্পল আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গেলাম, এখন সব বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রশ্নের আলাদা একটা প্যাটার্ন থাকে, যে টিচাররা যখন প্রশ্ন করেন তখন হচ্ছে তারা বেশি অ্যানালাইটিক্যালের দিকে যাবেন, নাকি বেশি ম্যাথমেটিক্যাল দিবেন, নাকি বেশি বেসিক বা জ্ঞানমূলক প্রশ্ন থেকে করবেন, এটা কিন্তু তাদের একদম স্বতন্ত্র চিন্তা আর কি, তারা নিজেদের মতো চিন্তা করে। এখন একটা প্যাটার্ন দেখলে কিন্তু বোঝা যায় যে আসলে বিগত বছরের প্রশ্নগুলো হচ্ছে কিভাবে করে আসতেছে বা কিরকম হচ্ছে। তো আমি যদি আগে থেকে যদি এই প্রশ্নের প্যাটার্ন গুলো এবং প্রশ্নের টাইপ গুলো যদি সলিউশন করে যাই, আমার কমন না পড়ুক, অন্তত আমি একটা আইডিয়া নিয়ে গেলাম যে এই ভার্সিটিতে টিচাররা হচ্ছে এরকম টাইপের প্রশ্ন করে থাকেন। তো এই জন্য হচ্ছে আমাদের প্রশ্ন ব্যাংক গুলো হচ্ছে সলভ করতে হয়। আমি যদি আমার অ্যাডমিশন লাইফের গল্পগুলো যদি তোমাদের সামনে একটু বলি, তাহলে সেখানে হচ্ছে আমি আগে মেইন বইটা পড়ে আমার প্রিপারেশনটাকে ঝালাই করে নিতাম, তারপর হচ্ছে আমি একটু আইডিয়া নিতাম প্রশ্ন ব্যাংক থেকে, এবং প্রশ্ন ব্যাংক হচ্ছে আমি সলিউশন মানে সলভ করে ফেলতাম। এটা মানে সহজ কথা আর কি। সলভ করলে হচ্ছে আমি যখন, এটাতে হচ্ছে আমার দুইটা লাভ হয়েছে আর কি।
নাম্বার ওয়ান হচ্ছে আমার একটা আইডিয়া হয়েছে, নাম্বার টু হচ্ছে যে আমি সেখান থেকে হচ্ছে কনফিডেন্স পেয়েছি। মানে আমি যখন একটা ঢাকা ভার্সিটি বা আমি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অথবা খুলনা বিশ্ববিদ্যালয়ে একটা অবজেক্টিভ বা একটা খুব ক্রিটিক্যাল একটা অ্যানালিটিক্যাল প্রবলেম যদি আমি নিজে থেকে সলভ করতে পারি, তখন হচ্ছে নিজের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ হয় আস্তে আস্তে, যে না আমার দ্বারা সম্ভব, যে আমি হচ্ছে এখানে চান্স পেতে পারবো। তো এই দুইটা কারণ হচ্ছে ভাই মেইনলি সলভ করে ফেলতাম, এবং এটা হচ্ছে আমাকে খুব হেল্প করছে। এবং এইটা তো আমাদের প্রিপারেশনটুকু, তোমাদেরকে দীপ্র ভাই কিন্তু সাথে সাথে এটাও বললেন যে শুধুমাত্র প্রিপারেশনের মধ্যে যদি আমাদের গন্ডিটুকু যদি আমি আটকে রাখি তাহলে কিন্তু হলো না, কারণ আমি কতটুকু এক্সিকিউট করতে পারতেছি পরীক্ষার হলের মধ্যে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো সেই জন্য হচ্ছে আমাদের মডেল টেস্ট গুলো দিতে হয় আর কি, মানে আমি যাচাই করলাম যে আমি আসলে শিখেছি এবং সেটা আমি কতটুকু হচ্ছে আমি পরীক্ষার মধ্যে হচ্ছে দিয়ে আসতে পারলাম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এই জন্য বলবো যে আগে প্রশ্ন ব্যাংকটা আমরা সলিউশন ক্লাসগুলো যদি করে ফেলি তাহলে কিন্তু আমাদের প্রশ্ন ব্যাংকের সব আইডিয়া গুলো হয়ে গেল। এরপরে যখন হচ্ছে আমরা মডেল টেস্ট গুলো দিব তখন হচ্ছে নিজেদেরকে আমরা নিজেরাই যাচাই বাছাই করতে পারবো যে আমরা আসলে কতটুকু প্রিপেয়ার হয়েছি সামনের ভর্তি পরীক্ষার জন্য আর কি। আচ্ছা, এবার আমি একটু ইশরাকের কাছে জানতে চাচ্ছি যে আমাদের এই যে ভার্সিটির প্রিপারেশন যারা নিয়ে থাকে তাদের জন্য বিভিন্ন কোয়েশ্চেন ব্যাংক গুলো, যেমন ভার্সিটির মেইন কোয়েশ্চেন ব্যাংক, তারপর এছাড়া যে বিজ্ঞান প্রযুক্তি প্রশ্ন ব্যাংক, তারপর কৃষি প্রশ্ন ব্যাংক, তুমি তো সবগুলো মোটামুটি সলভ করেছিলে। তো তোমাকে এই প্রশ্ন ব্যাংক গুলো আসলে কিভাবে সাহায্য করেছিল, বা প্রত্যেকটার আলাদা আলাদা দিক নিয়ে যদি একটু বলতে আমাদের পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে। আচ্ছা, প্রশ্ন ব্যাংকের যে ব্যাপারটা থাকে, আসলে আমরা তো যখন আমরা অ্যাডমিশন টেস্ট দিই, সবার জন্য জেনারেলি দেখা যাচ্ছে আমরা কখনো একটা বা দুইটা ইনস্টিটিউশনে আমরা অ্যাডমিশন টেস্ট দিই না। আমরা বেশ কয়েকটা ইনস্টিটিউশনে অ্যাডমিশন টেস্ট দিয়ে আমরা অনেকগুলো অপশন হাতে রাখি, কারণ আমরা আসলে কখনোই শিওর হয়ে জানি না যে আমরা আসলে কোথায় চান্স পাবো, কোথায় কতটুকু ভালো করতে পারবো। এই ক্ষেত্রে কিন্তু প্রশ্ন ব্যাংকের একটা ব্যাপক ভূমিকা থাকে, কারণ কোন ভার্সিটির প্রশ্ন কিরকম হয়, কোন ইউনিভার্সিটির কোশ্চেনে কোন টপিকটা বেশি গুরুত্ব দিয়ে কোশ্চেন করা হয়, কোন ইউনিভার্সিটির ধরনটা কিরকম, এগুলো বুঝতে কিন্তু আমাকে প্রশ্ন ব্যাংক খুব ভালোভাবে সাহায্য করে। সেক্ষেত্রে আমি যখন প্রশ্ন ব্যাংক সলভ করার ক্ষেত্রে আমি যেটা করতাম সেটা হলো যে প্রথমে যখন আমি প্রথমবার যখন প্রশ্ন ব্যাংকটা খুলতাম, অর্থাৎ একদম নতুন পাওয়ার পরে বা আমি যখন শুরু থেকে চ্যাপ্টার ওয়াইজ পড়তাম, তখন যেটা করলাম যে যেগুলো আমি পারি সেগুলো তো পারলাম ভালো, যেগুলো আমি পারতাম না সেগুলো আমি আলাদা করে কোনো আলাদা কালির কলম হতে পারে বা কোনো একটা নিজের বোঝার মতো একটা করে মার্ক করে রাখতাম, যে আচ্ছা এই ভার্সিটিতে এই বছরে এই একটা কোশ্চেন এসেছিল এই চ্যাপ্টার থেকে, এটা আমি পারি না, এখন পর্যন্ত পারি না। সো আমি তখন বুঝতাম যে আচ্ছা এই চ্যাপ্টারের আমার নিশ্চয়ই কোনো একটা টপিকে আমার একটু বোঝার ঘাটতি আছে, যার কারণে আমি এই ধরনের কোশ্চেন এখন পর্যন্ত আমি পারার সক্ষমতাটা অর্জন করতে পারি নাই। তখন কি হইতো যে আমি ওই চ্যাপ্টারে চলে যেতাম, ওই ধরনের ওই রিলেটেড টপিকগুলো পড়ে ফেলতাম, এবং পড়ার কারণে আমি আবার সেই টপিকে ব্যাক করতাম, এবং তখন আমি প্রশ্ন ব্যাংকে যেটা হয় যে উদ্ভাস থেকে যে প্রশ্ন ব্যাংকগুলো দেওয়া থাকে সেখানে মূলত অ্যান্সার সহই দেওয়া থাকে, প্রতিটা প্রশ্নের সাথে সাথে সেই অ্যান্সার, এবং শুধু অ্যান্সার দেওয়া থাকে না, অ্যান্সার ব্যাখ্যাও দেওয়া থাকে, যার কারণে আমি আসলে তখন বুঝতে পারতাম যে আচ্ছা তাহলে এটার উত্তর এইটা এবং এই কারণে এইটা। এগুলো করতে করতে আস্তে আস্তে আমার দেখা যেত এইভাবে বছর বাইস আমি যখন সলভ করে ফেলতাম, তখন মোটামুটি নিবিড় ভাই যেভাবে বলছিলেন যে একটা বেশ ভালো রকমের কনফিডেন্স চলে আসে প্রশ্ন ব্যাংক সলভ করতে করতে, যে না আমি তো এইবার এই ইয়ারের কোশ্চেন তো বেশ সহজ ছিল, বা এই ভার্সিটির কোশ্চেন গুলো তো বেশ সহজ হয়, আমি তো পারি, তাহলে তো এত ভয় পাওয়ার কিছু নাই, কারণ কোশ্চেন তো আমি এখন পর্যন্ত পারতেছি, আর এখনো তো আমার হাতে কিছু মাস সময় আছে, যার কারণে আমি আরো প্রিপারেশন নিলে আরো ভালো মতো পারবো। তো এটা বোঝার জন্য কিন্তু প্রশ্ন ব্যাংকের এই যে পড়ে যাওয়ার প্রিপারেশন নেওয়ার ব্যাপারটা খুব ভালো রকম সাহায্য করে। আর তারপরে যেটা নিবিড় ভাই যেভাবে বলছিলেন যে তারপরে যে মডেল টেস্ট দেওয়ার ব্যাপারটা, ওটা আসলে আমার নিজের এক্সিকিউশনের জায়গাটা, যে আমি যে এতদিন প্রশ্ন ব্যাংক পড়লাম বা এর সাথে সাথে যে আমার যে মূল টেক্সট বই সেগুলো পড়লাম, সেগুলো পড়ার পরে আমি এখন এগুলা পরীক্ষার খাতায় কিভাবে অ্যান্সার করতে পারছি সেই ব্যাপারটাকে আমাকে দেখতে হবে। আরেকটা ব্যাপার যেটা থাকে যেটা হলো যে আমরা যখন বিভিন্ন টাইপের অ্যাডমিশন টেস্ট, যেরকম ভার্সিটি পরীক্ষাগুলো যেরকম এক ধরনের ফেলতে পারি আমরা, ইঞ্জিনিয়ারিং পরীক্ষাগুলো এক ধরনের, মেডিকেল পরীক্ষাগুলো এক ধরনের, দেখা যায় যে আমরা অনেকেই শুধু ভার্সিটি পরীক্ষা দিই না, আমরা ইঞ্জিনিয়ারিং পরীক্ষাটাও দিই, কেউ কেউ মেডিকেল পরীক্ষাটাও দিই। তো সবগুলোর সাথে এই যে রিলেশনটা স্ট্যাবলিশ করার জন্য আসলে প্রশ্ন ব্যাংকের খুব ভালো একটা ভূমিকা থাকে, কারণ ইঞ্জিনিয়ারিং এ হয়তো প্রশ্নের ধরনটা একটু একরকম, ভার্সিটি কয়ের প্রশ্নের ধরনটা একটু একরকম। আমার ক্ষেত্রে যেটা হয়, আমি যেরকম ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিই এবং ভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি কমিউনিটি পরীক্ষা দিই, আমার জন্য কিন্তু এটা খুব ভালো মতো সাহায্য করে যে আমি যখন ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, আমি কিন্তু ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংকটা বিগত বেশ কয়েক বছরের প্রশ্ন আমি খুব ভালো মতো দেখে যাই, কারণ আমি যেহেতু আমার প্রিপারেশনটা যেহেতু ইঞ্জিনিয়ারিং ভার্সিটিকে ফোকাস করে, তো আমার অবশ্যই জানা দরকার ছিল যে আসলে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নটা কেমন হয়, যেহেতু এমসিকিউর ব্যাপার ছিল, রিটেন কোশ্চেনের ব্যাপার ছিল। তো এগুলো জানার জন্য আসলে প্রশ্ন ব্যাংকটা খুব ভালো মতো সলভ করা উচিত।
আচ্ছা, অনেক ধন্যবাদ ইশরাক এবং নিবিড়কে। তাহলে আমরা এবার হচ্ছে ইশরাকের কাছ থেকে আমি একটু ওভারঅল ইন জেনারেল পরামর্শ জানতে চাচ্ছি। যেমন এতক্ষণ আমরা কোয়েশ্চেন ব্যাংকের ব্যাপারে জানলাম, এখন একটু আমি জানতে চাচ্ছি যে ঢাকা ইউনিভার্সিটির এই যে ভর্তি পরীক্ষাটাতে বিগত বছরে তুমি যে ফার্স্ট হয়েছো, তো এই ক্ষেত্রে তোমার পরীক্ষার আগের রাত থেকে শুরু করে পরীক্ষা দিতে যাওয়া বা পরীক্ষার সময় ওভারঅল তোমার মধ্যে কি কি কাজ করেছে বা এক্সপিরিয়েন্সটা, বা তুমি অ্যাকচুয়ালি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় কোনটা কোনটা আনসার করেছো বা কতটুকু আনসার করেছো, এই ব্যাপারগুলো নিয়ে ওদের কিন্তু প্রশ্নটা সবচেয়ে বেশি থাকে বা জানার ইচ্ছাটা সবচেয়ে বেশি থাকে। সো এই ক্ষেত্রে একটু তোমার কাছ থেকে আমরা সবাই একটা ইন জেনারেল গাইডলাইন চাচ্ছি। আর ইন দ্য মিন টাইম আমি দেখে নিচ্ছি, তোমরা কিউএনএ বক্সে চাইলে রিলেভেন্ট প্রশ্ন করতে পারো ভাইয়ার কাছে। আমরা রিলেভেন্ট প্রশ্নগুলো ইশরাক ভাইয়ের কাছে পৌঁছে দিব। হ্যাঁ ইশরাক। ইশরাক কি শুনতে পাচ্ছ আমাকে? ট্রাকের মেবি দীপ্র সাউন্ডে কি ঝামেলা হলো কিনা। আচ্ছা আমি ইশরাক ভাইয়ের মনে হয় নেট কানেক্টে একটু প্রবলেম হয়েছে ভাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ খুব সম্ভবত ইশরাকের একটু সমস্যা হচ্ছে, সমস্যা নেই। ও আমাদের সাথে যখন জয়েন করবে আবার আমরা আবারও তখন ওর মতামত শুনে নিব। তাহলে আমরা এবার একটু তোমাদের যে একটা বহুল আলোচিত একটা প্রশ্ন ছিল বা একটা কনফিউশন ছিল, সেই কনফিউশনটা নিয়ে আমরা একটু দূর করার চেষ্টা করব এখন। যেটা হচ্ছে যে এই ফিজিক্যাল আর অনলাইন এক্সাম, তোমাদের একটা কনফিউশন ছিল আসলে তোমাদের এই এক্সামগুলো কিভাবে হবে। এই মুহূর্তে যেহেতু গভর্নমেন্ট কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার অনুমতি পাওয়া যায়নি এখন পর্যন্ত, তাই এই মুহূর্তে তোমাদের পরীক্ষাগুলো অনলাইনেই হবে। অর্থাৎ তোমাদের প্রথম দিকের যে মডেল টেস্টগুলো সেগুলো কিন্তু অনলাইনেই হবে। কিন্তু সামনে যখন আস্তে ধীরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার অনুমতি পাওয়া যাবে, তখন কিন্তু আমরা আমাদের পরীক্ষাগুলো ফিজিক্যালি নিব। অর্থাৎ আমরা এই যে পরীক্ষা যেমন তোমাদের শুরু হয়ে যাচ্ছে আগামী 2-3 দিন পর থেকেই, তোমাদের পরীক্ষাটা কিন্তু প্রথমে অনলাইনে হবে। কিন্তু এরপরে যখন পারমিশন পাওয়া যাবে, তখন অনলাইন অফলাইন দুইটা অপশনই থাকবে। অর্থাৎ তখন যাদের জন্য সুবিধা হবে তারা ফিজিক্যাল পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। আর কারো যদি মনে হয় যে না আমার জন্য অনলাইনটাই পারফেক্ট, তাহলে তুমি অনলাইনেও অংশগ্রহণ করতে পারবে। এবং সময় মতো এটা তোমরা অবশ্যই গভর্নমেন্টের নির্দেশনা যেরকম আমরা সবাই জেনে যাব, প্লাস সেই অনুযায়ী আমরা উদ্ভাসের পক্ষ থেকে তোমাদের জন্য কি সিদ্ধান্ত নিচ্ছি সেটাও কিন্তু তোমরা বিস্তারিত জেনে যাবে। আচ্ছা, আশা করি এই কনফিউশনটা আমরা ক্লিয়ার করতে পেরেছি। তাহলে এবার যদি আমরা একটু সামনের দিকে যাই, এখন তোমাদের মুহূর্তের গোছানো প্রস্তুতির জন্য ফাইনাল সলিউশন বুকটা নিয়ে কথাবার্তা বলবো আমরা। এই ফাইনাল সলিউশন বুকটা আসলে তোমাদের যেই মডেল টেস্টগুলো হচ্ছে সবগুলোর সলিউশন একসাথে দেওয়া থাকবে, যাতে করে তুমি যে মডেল টেস্ট দিলে, দেওয়ার পর তোমার যেই কনফিউশনগুলো সেগুলো যাতে ঝালাই করে নিতে পারো। এবং এই প্রত্যেকটা জিনিসই কিন্তু তোমার প্রশ্ন ব্যাখ্যামূলক সমাধান সহ থাকছে। তার কারণ হচ্ছে, এখানে আমি নিবিড়ের কাছ থেকে একটু মতামতটা জানতে চাবো এই ক্ষেত্রে, যে সাধারণত আমরা মডেল টেস্ট দেই বা বিভিন্ন জায়গায় অনেক 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 রকমের পরীক্ষা দিতে যাই আর কি। তো এই ক্ষেত্রে একটা প্রস্তুতি নিয়ে আমি পরীক্ষা দিলাম, পরীক্ষা দেওয়ার পরে আসলে আমার কতটুকু ভুল বা কতটুকু সঠিক হয়েছে সেটা যাচাই করার গুরুত্ব। এবং এই ক্ষেত্রে আমাদের ফাইনাল সলিউশন বুকটা ওদের কেমন
কাজে আসতে পারে সেই ব্যাপারে যদি নিবিড় কিছু বলতে। আম, যেটা ওদের ক্ষেত্রেই চিন্তা করে উদ্ভাস যেটা তৈরি করেছে, আমাদের সময় হচ্ছে আমরা বলতে পারি যে যেহেতু তোমাদের দীপ্র ভাই এবং আমি 15 ব্যাচের, সেই অনেক আগের, তো আমাদের সময় এই ব্যবস্থাটুকু হচ্ছে উদ্ভাস করেনি। তো হচ্ছে খুব কষ্ট লাগে, কারণ হচ্ছে কি, যে ধরো তোমাদের যে কথাগুলো একটু আগে ভাই বললাম, যে আমরা আগে হচ্ছে প্রিপারেশন নিব, তারপর হচ্ছে মডেল টেস্ট গুলো দিব, আচ্ছা দিলাম, তারপরে কি আমাদের পরীক্ষা কি ভুল হবে না? অবশ্যই হবে। মডেল টেস্টে তো এমন না যে সবাই 100-তে 100 পাবো, 100-তে অনেকে হচ্ছে 80 পাবো, কেউ 90 পাবো, কেউ 20ও পেতে পারি, এরকমও হতে পারে, হোক না। তারপরে হচ্ছে যেই প্রবলেম গুলো হচ্ছে আমাদের ধরা দিল, সেটা তো আমাদের সলিউশন আকারে দেওয়া থাকে, তাই না? সেই সলিউশন গুলো দেখে হচ্ছে অনেকে আবার বুঝি না, কারণ তোমাদের সাথে যখন ভাইয়ার আগে সলভ ক্লাস গুলো হয়েছিল, তখন কিন্তু সলিউশন দেখে কিন্তু এত শর্টকাটে যে বুঝার কোনো উপায় থাকে না যে আসলে এটা কি করা হলো এই ছোট জায়গাটার মধ্যেই। তো তো এই জন্য হচ্ছে যদি উত্তরটা একটু ব্যাখ্যাটা যদি আমাদেরকে কেউ দিয়ে দিত, তখন হচ্ছে আমরা যেটা হচ্ছে দেখতে পাচ্ছি যে আমাদের অনেকেরই কিন্তু কিছু পার্সোনাল সমস্যা থাকে, যে এই পার্টিকুলার জায়গাটা হচ্ছে আমি বুঝতে পারিনি। তো এখন ওই সমস্যাটা যদি 2 লাইনে না লিখে একটু ইলাবোরেটলি 10 লাইনে যদি লিখে আমাদেরকে একটু ব্যাখ্যা দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা কিন্তু আরো বুঝতে কিন্তু আরো ভালো মতো পারি এটা। তো এই জন্য কিন্তু তোমাদের এই ফাইনাল সলিউশন বুক, যেখানে দেখতেই পাচ্ছ যে প্রশ্ন থাকবে, এবং সেই প্রশ্নটার উত্তরই শুধুমাত্র দেয়া থাকবে না, সেটা হচ্ছে কেন উত্তরটা ওইটা হলো, সেটা খুব ইলাবোরেটলি হচ্ছে সেখানে ব্যাখ্যামূলক সমাধানটা থাকবে। তো এতে করে হচ্ছে আমরা কিন্তু আরো বেশি হচ্ছে আমাদের প্রবলেম গুলো কিন্তু যাচাই বাছাই করতে পারবো। মডেল টেস্ট দেওয়ার কারণ কিন্তু শুধুমাত্র একটা দিক না, যে নিজেকে জানা, কিন্তু নিজেকে হচ্ছে এটাও জানা যে আমি আসলে কতটুকু হচ্ছে এই প্রশ্নটা, পার্টিকুলারলি এই টাইপের প্রশ্নটা আমি কোন জায়গাটা ভুল করতেছি, এবং সেই ভুলটা আসলে আমি কিভাবে শুধরাইতে পারি, সেটার জন্য আমাকে কি কি চিন্তা হচ্ছে পরীক্ষার হলে বসে বসে করতে হবে, কিভাবে হচ্ছে আমাকে আগাইতে হবে, এবং সবগুলো অ্যান্সার যাতে আমি গুছাই দিয়ে আসতে পারি, সেটা কিন্তু হচ্ছে আমাকে জানতে হবে। তো তার জন্য আমাকে পার্টিকুলারলি প্রশ্নের ধরনটা দেখে বুঝতে হবে যে সেখানে আমি কোন জায়গাটা ভুল করছি, এবং সেই ভুলটাকে হচ্ছে আমি কিভাবে হচ্ছে সেখান থেকে হচ্ছে শুধরাই নিয়ে আসতেছি। হচ্ছে আমার মনে হয় শেষ মুহূর্তের এই যে গোছানো যে বইটা আছে তোমাদের, যেখানে হচ্ছে বিগত বছর প্রশ্নগুলো থাকবে, উদ্ভাস থেকে হচ্ছে কিছু মানে কিছু এক্সক্লুসিভ কিছু প্রশ্ন থাকবে, সেগুলো শুধু প্রশ্নই থাকবে না, উত্তর সহ হচ্ছে ব্যাখ্যামূলক সমাধানগুলো তোমাদেরকে অনেক অনেক হেল্প করবে তোমাদের প্রিপারেশনটা যাতে আরো বেশি মজবুত হয় আগের থেকে। আচ্ছা, অর্থাৎ এই ক্ষেত্রে আমি যদি একটু বলি যে ধরো তোমাদের একটা এরকম পরীক্ষা হলো, একজন 100-তে পেল হচ্ছে 70, মোটামুটি ভালো একটা মার্ক ধরে নিলাম। আরেকজন ধরো 100-তে পেল হচ্ছে 50। হ্যাঁ, তাহলে দেখা গেল কি একজন 20 নাম্বার কম পেলো, পরীক্ষাটা বুঝে যাচ্ছে একটু খারাপ হয়েছে। কিন্তু আমি ওই পরীক্ষাটা 100 নম্বরে পরীক্ষা দেওয়ার পর, যেটা কিনা মডেল টেস্ট বলছি, মেইন পরীক্ষা না, ওইটা যদি আমরা ওখানেই রেখে দিই, তাহলে কিন্তু দুইজনই হেরে গেল। রেদার যদি আমি চিন্তা করি যে 50 পেয়েছে, সে আসলে কি জন্য 50 পেল, বাকি যে 50 নাম্বার সে পায় নাই, ওই ভুলগুলো যদি এই বইটা থেকে সে আলটিমেটলি কারেকশন করে নেয়, তাহলে সেই কিন্তু অবশ্যই যে 70 পেয়েছে তার থেকে এগিয়ে থাকবে। তার কারণ আমরা যখন একবার ভুল করার পর কোনো কিছুর সলিউশন দেখে যখন বুঝে নি ব্যাখ্যাটা পড়ে, ওই ভুল কিন্তু দ্বিতীয়বার হওয়ার সম্ভাবনাটা খুবই কমে যায়। সো এই ক্ষেত্রে কি হচ্ছে, সেকেন্ড টাইম যে 50 পেলো তার কিন্তু একটা সম্ভাবনা থাকেই যে দ্বিতীয়বার বা ভর্তি পরীক্ষার সময় যখন আসলেই ওই টাইপের প্রশ্নগুলো আসবে, সেইগুলোতে কিন্তু ভালো করার সুযোগটা থাকে। আর যে 70 পেয়ে মনে করলো আচ্ছা না, আমি তো 100-তে 70 মোটামুটি ভালো নাম্বারই পাইছি, তাহলে যেই 30 ভুল হয়েছে সেটা আমি আর দেখলাম না বা খুব একটা গুরুত্ব দিলাম না, এই ভুলটা আশা করি তোমরা করবে না। সো এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যেমন মডেল টেস্ট দিব, মডেল টেস্ট দেওয়ার রিজন হচ্ছে এটা, যে ভুল থেকে শিক্ষা নেওয়াটা। তোমাদের মডেল টেস্টের মাধ্যমে যা যা ভুল তুমি করতে চাও, এখনই মডেল টেস্টে করে নাও, যাতে ফাইনাল যখন অ্যাডমিশন টেস্টগুলো হবে সেখানে যে যেন এই ভুলগুলা না করা লাগে। তো অবশ্যই আশা করি তোমরা সলিউশন বুকটা যখন পেয়ে যাবে, তখন শুধুমাত্র এটা ওই যে বই একটা পেয়ে গিয়েছে উদ্ভাস থেকে দিল রেখে দিলাম ওরকম না। অবশ্যই তোমাদের যে মডেল টেস্ট গুলো হয়ে যাবে, সেটা আসলে কি কি এসেছে বা কি কি তুমি পারোনি, সলিউশন বুক থেকে সব কনফিউশন তুমি ক্লিয়ার হয়ে নিবে। কারণ এই ফাইনাল মডেল টেস্ট গুলো অনেকটাই তোমাদের এই যে ফাইনাল যে তোমাদের অ্যাডমিশন টেস্ট গুলো হবে, সেগুলোর উপর ভিত্তি করে কিন্তু এই প্রশ্নগুলো তৈরি করা হবে তোমাদের জন্য। আচ্ছা, আমাদের সাথে খুব সম্ভবত ইশরাক রিজয়েন করেছে। ইশরাক, শুনতে পাচ্ছ এখন আমাকে? ইশরাক, কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমরা তাহলে ইশরাক আসতে আসতে ততক্ষণে আমরা তোমাদের এই যে কোয়েশ্চেন ব্যাংক সলিউশন ক্লাস আর ফাইনাল মডেল টেস্টের যে বিস্তারিত রুটিন, সেটা দেখে আসি একটু। সো আমরা চলে আসলাম হচ্ছে উদ্ভাসের হোম পেজে।
www.udbhash.com। এখানে আসলে তোমরা পেয়ে যাবে। তো এখানে যদি আসো, তোমরা তো অনেকদিন ধরে যারা আমাদের সাথে বিভিন্ন প্রোগ্রামে ভর্তি ছিলে, তারা তো জানোই যে কিভাবে এটা অ্যাক্সেস করতে হয়। প্রোগ্রাম সমূহ রুটিনে ক্লিক করলে তুমি এই যে দেখো, ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক সলিউশন ক্লাস প্লাস ফাইনাল মডেল টেস্ট, এই প্রোগ্রামটা আমরা পেয়ে গেলাম, এই যে রেড কালারের যেটা সেটা। সো ক্লিক করি আমরা এটায়, এন্ড এখানে বিস্তারিত তো লেখা আছেই তোমাদের, যা যা মানে কমন কোয়েশ্চেন গুলো থাকে সেই বিস্তারিত। এবং রুটিনে যদি যাই, আসো আমরা একটু রুটিনটা দেখি এবং বুঝার চেষ্টা করি। তাহলে দেখো, তোমাদের এখানে ফিজিক্যালি বা অনলাইনের ব্যাপারটা প্রথমে ভাইয়া ক্লিয়ার করে দিয়েছি, আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। এবার একটু খেয়াল করো, তোমাদের এই ফাইনাল মডেল টেস্টে এখানে অন্যান্য পরীক্ষার সাথে কিন্তু ঢাবি খ ইউনিট, তারপর জিএসটি গুচ্ছ অর্থাৎ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে গুচ্ছ পরীক্ষা হবে এবার সেটা, এবং কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর যে গুচ্ছ পরীক্ষাটা হবে সেটার মডেল টেস্টও কিন্তু এখানে থাকছে। অর্থাৎ শুধুমাত্র বিভিন্ন ইউনিভার্সিটির ক ইউনিটের না, ঘ ইউনিট ঢাকা ইউনিভার্সিটির, এবং এই যে বিজ্ঞান ও প্রযুক্তি প্লাস কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর গুচ্ছ পরীক্ষার মডেল টেস্টও কিন্তু তোমাদের জন্য এই প্যাকেজটার মধ্যেই থাকছে। আর তোমাদের এই যে পুরো ব্যাপারটা শুরু হচ্ছে 6 ফেব্রুয়ারি থেকে, যেটা হচ্ছে আজকে তোমাদের ওরিয়েন্টেশন হয়ে গেল, দেন কালকে থেকে তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে। এবং একটু খেয়াল করো, এখানে তোমাদের অনলাইন ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক সলিউশন ক্লাস 8টি, অর্থাৎ লেখাই আছে যে সলিউশন ক্লাসগুলো কিন্তু কমপ্লিটলি অনলাইনে হবে। সলিউশন ক্লাসগুলো কোনোভাবেই অফলাইনে হচ্ছে না এখানে। তার কারণ হচ্ছে যেহেতু আমরা এখনো উপযুক্ত দিক নির্দেশনা পাইনি সরকারের পক্ষ থেকে। কিন্তু এই যে আমরা যে এই বিশাল একটা সময় জুড়ে তোমাদের যে মডেল টেস্টগুলো নিব, বা সামনে যখন বিভিন্ন ইউনিভার্সিটিগুলোর ভর্তি পরীক্ষার আগে সেই ইউনিভার্সিটিগুলোর অনুরূপ ভর্তি পরীক্ষার মতো মডেল টেস্ট নেওয়া হবে তোমাদের, সেগুলো যদি অফলাইনে নেওয়ার সুযোগ থাকে তখন অবশ্যই সেগুলো অফলাইনে নেওয়া হবে। তাহলে দেখো, এই যে প্রতিটি ক্লাসের পিডিএফ, ক্লাস নোট আর ভিডিও রিপ্লে, এটার সাথে তো তোমরা অনেকদিন ধরে ইউজ টু। আর একটু যদি খেয়াল করো, পেপার ফাইনাল এক্সাম 16 সেট। পেপার ফাইনাল বলতে কি বোঝানো হচ্ছে এখানে? ফিজিক্স ফার্স্ট পেপার, ফিজিক্স সেকেন্ড, কেমিস্ট্রি ফার্স্ট, কেমিস্ট্রি সেকেন্ড, অর্থাৎ প্রতিটি পেপারের উপর, ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের উপর আলাদা আলাদা এক্সাম, 16 সেট। এবং এই ক্ষেত্রে 8 সেট থাকবে হচ্ছে লাইভ এক্সাম, আর 8 সেট থাকবে হচ্ছে প্র্যাকটিস এক্সাম। আচ্ছা, আর সাবজেক্ট ফাইনাল এক্সাম থাকবে টোটাল 8 সেট। অর্থাৎ এই ক্ষেত্রে তোমাদের প্রথম এক্সামটা হলো প্রথম পত্রের উপর, দ্বিতীয় পত্রের উপর আলাদা আলাদা, তারপরে এক্সামগুলো হবে পুরা ফিজিক্সের উপর, পুরা কেমিস্ট্রি সিলেবাসের উপর, পুরা ম্যাথ সিলেবাসের উপর, এরকম। এবং এই ক্ষেত্রেও 8 সেটের মধ্যে 4 সেট হচ্ছে লাইভ এক্সাম, আর 4 সেট হচ্ছে প্র্যাকটিস এক্সাম। আর ফাইনাল মডেল টেস্ট থাকবে টোটাল 10 সেট, আর স্পেশাল মডেল টেস্ট থাকবে 5 সেট। আর এই যে শেষ মুহূর্তের গোছানো প্রস্তুতির জন্য তোমাদের যে সলিউশন বুকের কথা একটু আগে ভাইয়েরা বললাম, আশা করি সেটা বুঝতেই পারছো। আর তোমরা যারা যারা ভর্তি হওনি এখনো, তারা কিন্তু সরাসরি ব্রাঞ্চে এসে হোক বা অনলাইনে পেমেন্টের মাধ্যমে হোক, দুভাবেই কিন্তু ভর্তি হয়ে যেতে পারো। এবং এই সবকিছুই কিন্তু তোমাদের জন্য, যে অনলাইনে আমাদের ফিচারগুলো, অটো এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেওয়া, অ্যানালাইসিস রিপোর্ট, এই ব্যবস্থাগুলো তো থাকছেই। আর একটু যদি বলি, তোমাদের এই সলিউশন ক্লাসগুলোর জন্য বাংলা ভার্সনের জন্য ব্যাচ টাইম হচ্ছে সকাল 9টা, আর ইংলিশ ভার্সনের জন্য ব্যাচ টাইম হচ্ছে 2টা। অর্থাৎ ক্লাস টাইম হচ্ছে 2টি, এবং দুই ব্যাচের জন্য, দুই ভার্সনের জন্য আলাদা আলাদা ব্যাচ টাইম। আর এক্সামের সময় থাকবে সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত, নির্ধারিত দিনে, যেদিন যেদিন এক্সাম থাকবে। আসো আমরা একটু বিস্তারিত রুটিনটা দেখে আর একটু ভালো মতো বুঝে নিই। একটু যদি খেয়াল করো, এখানে এই যে 8 তারিখ সোমবারে তোমাদের কোয়েশ্চেন ব্যাংক সলিউশন ক্লাস, পদার্থবিজ্ঞান প্রথম পত্র ম্যারাথন। এখানে নামটা এরকম, রিজন হচ্ছে যে এই ক্লাসগুলো আসলে তোমাদের এতদিন যে ক্লাসগুলো নেওয়া হয়েছে সেগুলোর মতো লিমিটেড টাইমের থাকবে না। সাধারণত আমাদের ক্লাসগুলো 2 ঘন্টার হয়ে থাকে, এবং কখনো কখনো 2 ঘন্টার জায়গায় হয়তো 2 ঘন্টা 10-15 মিনিট বা আড়াই ঘন্টার ক্লাস তোমরা করেছো, মানে একটু টাইমের লিমিটেশন থাকতো। বাট এই ক্ষেত্রে নামটা এমন দেওয়ার রিজন হচ্ছে এই ক্লাসগুলো লিমিটেশন থাকবে না খুব একটা। তার কারণ কি, তোমার কোনো একটা টপিকের উপর, অর্থাৎ আমি যদি বলি ফিজিক্স ফার্স্ট পেপার যখন পড়ানো হবে, তখন ফিজিক্স ফার্স্ট পেপারে যতগুলো চ্যাপ্টার আছে, এবং ওই চ্যাপ্টারগুলো থেকে বিগত বছরে বিভিন্ন ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন যেই টপিকগুলো থেকে এসেছে, অর্থাৎ সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেই টপিকগুলো, সেগুলো থেকে কিন্তু তোমাদের এই কোয়েশ্চেন ব্যাংক সলিউশন ক্লাসটি করানো হবে। অর্থাৎ বুঝতেই পারছো, যেহেতু আমি একদিনে পুরো ফিজিক্স ফার্স্ট পেপারের উপর ক্লাস নিচ্ছি, এতে করে আমার সুবিধা কি হচ্ছে, যে এক একটা টপিকের মধ্যে যেই রিলেভেন্স, সেটাও কিন্তু আমি ধরতে পারবো। প্লাস হচ্ছে একসাথে
একটা সিঙ্গেল ক্লাসের মাধ্যমে সেটা তোমাদের যখন ক্লাস হবে তখনই বুঝতে পারবে, হয়তো 4 ঘন্টা 5 ঘন্টা হতে পারে ক্লাস। সো এই টানা ক্লাসের মাধ্যমে কিন্তু তোমার প্রস্তুতিটা অনেক ভালো মতো হয়ে যাচ্ছে। তার কারণ কি, অনেক কিছু কিন্তু হয়তো তোমরা ভুলে গিয়েছো। সো অনেক যদি কিছু তুমি ভুলে যেয়ে থাকো, পুরানো টপিক অনেকদিন আগে পড়া হয়েছে এখন মনে নাই ভাইয়া, সেই ক্ষেত্রে কিন্তু এই ক্লাসগুলোতে ওই টপিকগুলো নিয়ে আলোচনা করা হবে, যেটা শেষ মুহূর্তে একদম পরীক্ষার 2 মাস 2.5 মাস আগে যে টপিকগুলো সবচেয়ে বেশি দরকার সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হবে। সো এতে করে কি হবে, তোমরা যে একটা মানে দোটানে থাকো কোনটা পড়বো কোনটা পড়বো না, আমার মনে হয় ওই কনফিউশন গুলো অনেকটা ক্লিয়ার হয়ে যাবে এই সলিউশন ক্লাসগুলোর মাধ্যমে। তোমার মাথায় একদম ভালো মতো চলে আসবে আইডিয়াটা, আচ্ছা ফিজিক্স ফার্স্ট পেপারে আজকে ক্লাস হলো, এই 4-5 ঘন্টায় এই টপিকগুলো পড়ানো হয়েছে, তাহলে এখান থেকে এই টপিকগুলো থেকে আমার হয়তো দুর্বলতা আছে, আমি এগুলো আরেকবার পড়ে নিই, বা এইটা থেকে হয়তো বেশি কোয়েশ্চেন আসে, সেটা আজকে ভাইয়া ক্লাসে বললো কিন্তু আমি জানতাম না। এই জাতীয় কনফিউশন গুলো তোমরা ক্লিয়ার হতে পারবে। তাহলে দেখো, এই 8 তারিখ সোমবার, ধরে নিলাম তুমি বাংলা ভার্সনে আছো, সকাল 9টা থেকে তুমি ক্লাস করলে, যত ঘন্টাই লাগুক, ক্লাসটা শেষ হওয়ার পর 9 তারিখ কিন্তু তুমি সারাদিন পাচ্ছ। 8 তারিখ তো পাচ্ছই অবশ্যই, 8 তারিখ তো আর সারাদিন ক্লাস হবে না, কয়েক ঘন্টা ক্লাস হওয়ার পর ওই দিনটা তুমি পাচ্ছ। সাথে সাথে তুমি 9 তারিখ সারাদিনটাও কিন্তু পাচ্ছ। তারপরে 10 তারিখ অর্থাৎ বুধবারে তোমার সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত এক্সাম দেওয়ার সুযোগটা থাকছে। এবং যদি একটু প্যাটার্নটা খেয়াল করো, এখানে রিটেন আর এমসিকিউ দুইটাই কিন্তু থাকছে। আমরা যেটা বারবার বলছি, যেহেতু বিগত বছর থেকে ভর্তি পরীক্ষার প্যাটার্ন চেঞ্জ হয়ে গিয়েছে, রিটেন আর এমসিকিউ দুইটাই থাকে। সো আমরা চাচ্ছি তোমাদের ফাইনাল প্রস্তুতিতে যেন দুইটা প্র্যাকটিসই একসাথে করা হয়। তাহলে একটু খেয়াল করো, এই রিটেনে থাকবে হচ্ছে তোমার টোটাল 16টি প্রশ্ন, 40 নম্বর, থাকবে 40 মিনিট। আর এমসিকিউ থাকবে টোটাল 32টি, 1.25 করে, 40 নম্বর, সময় থাকবে হচ্ছে 25 মিনিট। অর্থাৎ এভাবে করে কি হচ্ছে, তুমি সোমবারে একটা সলভ ক্লাস করলে, সলিউশন ক্লাস করলে, যেটা করে তোমার পড়াগুলা অনেকটাই মনে চলে আসলো। তারপর তুমি এই 8 তারিখ 9 তারিখ অর্থাৎ সোমবার মঙ্গলবার মিলে বুধবারে যে পরীক্ষাটা হবে সেটার প্রস্তুতি নিয়ে নিলে ভালো মতো। কারণ তখন তুমি জেনে যাবে তোমার দুর্বলতা কোন জায়গায়, বা কোন টপিকটা আবার রিভিশন দেওয়া দরকার, ফিজিক্স ফার্স্ট পেপারের জন্য কোনটা কোনটা আমার বারবার পড়া দরকার, সেটা তুমি ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড দেন ফাইনালি তুমি মডেল টেস্টটা দিয়ে দিবে। এতে করে তোমার প্রত্যেকটা পেপারের উপর কম্বাইন্ড একটা ইন জেনারেল ভালো প্রস্তুতি কিন্তু হয়ে যাবে। এভাবে দেখো, সো অন, ফিজিক্স ফার্স্ট পেপারের পর ফিজিক্স সেকেন্ড, কেমিস্ট্রি ফার্স্ট, কেমিস্ট্রি সেকেন্ড, এভাবে হয়ে যাওয়ার পরে কিন্তু তোমার দেখো পেপার ফাইনাল এক্সাম গুলো অনুষ্ঠিত হবে। অর্থাৎ এই ক্ষেত্রে তোমার এই সাবজেক্ট ফাইনাল এক্সামে যদি খেয়াল করি আমি, সাবজেক্ট ফাইনাল এক্সামে কিন্তু দুটো পেপারে একসাথে থাকছে। অর্থাৎ এর আগে শুরুর দিকে যে পরীক্ষাগুলা সেগুলো ফিজিক্স ফার্স্ট ফিজিক্স সেকেন্ড এরকম ছিল, আর পরের যে পরীক্ষাগুলা সেগুলো পুরো ফিজিক্সের উপর একসাথে, পুরো কেমিস্ট্রির উপর একসাথে, এভাবে হবে। দেন ফাইনালি তোমাদের জন্য 5টা স্পেশাল মডেল টেস্ট তো থাকছে, যেটা সম্পূর্ণ ডিওএস স্ট্যান্ডার্ডের হবে। ঢাকা ইউনিভার্সিটি ক ইউনিটের যে ভর্তি পরীক্ষা হয় সেই স্ট্যান্ডার্ডের টোটাল 5টা পরীক্ষা হচ্ছে। সো এই 5টা পরীক্ষা কিন্তু তোমার ফাইনাল প্রস্তুতির জন্য অনেক অনেক হেল্প করবে। একটু যদি খেয়াল করো, বিগত বছরে যেভাবে পরীক্ষাটা হয়েছে, যে প্যাটার্নে পরীক্ষাটা হয়েছে, যত মার্কসের হয়েছে, ঠিক সেভাবে। আর একদম লাস্টের দিকে তোমাদের জন্য আমরা বলেই দিয়েছি যে ব্রাঞ্চ খোলার পর কিন্তু বারবার যেটা বলছি, অনলাইনের পাশাপাশি তখন ফিজিক্যালিও পরীক্ষাগুলা অনুষ্ঠিত হবে। তার কারণ হচ্ছে যে ততদিনে কিন্তু দেখা যাবে কি, যখন এই বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো, তারপর কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর গুচ্ছ পরীক্ষার সময় চলে আসবে, তখন হয়তো শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার অনুমতি পাওয়া যাবে। তখন ওই পরীক্ষাগুলোর আগে তোমাদেরকে নির্ধারিত সময় তারিখ সবকিছু জানিয়ে দেওয়া হবে। সেই মডেল টেস্টগুলো তোমরা ফিজিক্যালি আশা করি দিতে পারবে। আচ্ছা, তো আমি আশা করি যে এই রুটিনের ব্যাপারে আর কোনো কনফিউশন থাকার কথা না। রুটিনটা তো তোমরা আমাদের ওয়েবসাইটে পেয়েই যাবে, খুব সুন্দর মতো প্রত্যেকটা বিষয়ে ডিটেলসে বুঝিয়ে দিয়েছি। তাও যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাদের কিউএনএ বক্সে তো করতেই পারো। তাহলে তোমাদের ইশরাক ভাইয়া যেহেতু আমাদের সাথে জয়েন করেছে, আমি এখন ইশরাকের কাছে চলে যাচ্ছি। যেটা কিনা আমার প্রশ্নটা ছিল যে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার সময় ইশরাকের আসলে আগের রাতের এক্সপিরিয়েন্স বা পরীক্ষার হলের ইন জেনারেল এক্সপিরিয়েন্স, তুমি কি কি উত্তর করেছো, বা এমসিকিউতে যেহেতু নেগেটিভ মার্কিং থাকে, তাই তুমি কোন ব্যাপারগুলো খেয়াল করেছো, এই এই ওভারঅল জিনিসগুলো যদি আমাদের স্টুডেন্টদের সাথে তুমি একটু শেয়ার করতে। আচ্ছা, ধন্যবাদ। শুরুতে আমি একটু দুঃখিত সবার কাছে যে আমি কিছুক্ষণ জন্য ডিসকানেক্ট হয়ে গেছিলাম নেটওয়ার্ক জটিলতায়। আচ্ছা, যেটা আমি এখন বলব যে আমাদের পরীক্ষার আগের রাতে আসলে কি করা উচিত বা কি করা উচিত না, এ ধরনের অনেক একটা ব্যাপার থাকে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অনেক পড়া বাকি, এত রিভিশন দিব কখন? হ্যাঁ? অনেকে দেখা যায় অনেক রাত জেগে পড়াশোনা করে তারপর সকালে
ঘুম থেকে উঠে পরীক্ষা দিতে যাচ্ছে, ঘুম পর্যাপ্ত হচ্ছে না, এটা কিন্তু আসলে খুব একটা বাজে একটা ইফেক্ট ফেলে পরীক্ষার হলে। হ্যাঁ? কারণ ঘুম যদি আমাদের পর্যাপ্ত না হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরীক্ষার হলে নরমালি কিন্তু একটা বড় ধরনের স্ট্রেস থাকে। কারণ অ্যাডমিশন টেস্ট কিন্তু আসলে সবার জন্য একটা জীবনের ১ম অভিজ্ঞতা। তোমরা যারা সামনে পরীক্ষা দিতে চলেছ। এবং এই অভিজ্ঞতার কিন্তু প্রচন্ড রকম একটা স্ট্রেস থাকে যে এখন এখানে অনেক ধরনের ব্যাপার, অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। সো এই স্ট্রেসের মধ্যে যদি আমরা বাড়তি একটা স্ট্রেস নিই, তাহলে কিন্তু আল্টিমেটলি সেটা আমার জন্য কখনোই ভালো হবে না। সেক্ষেত্রে আমি যেটা আমার ক্ষেত্রে করেছিলাম সেটা হলো যে আ যেই টপিকগুলা পরীক্ষার স্পেশালি যত তাড়াতাড়ি দিন ঘনিয়ে আসতো, আমি দেখা যাচ্ছে যে আমার যেগুলো স্ট্রেংথ সেগুলোকে আমি যত পারা যায় ম্যাক্সিমাইজড অবস্থায় রেখে দিতাম। যে এই যে আমি যেগুলো পারি, অর্থাৎ যেগুলো আমার পারা প্রবলেম বা যেই ধরনের কোয়েশ্চেন আমি অ্যান্সার খুব সহজে করতে পারি, সেগুলো আমার যেন মিস না যায়। এটা ছিল আমার ১ম টার্গেট। এরপরে যেটা সেকেন্ড ব্যাপার সেটা হলো যে যেগুলো একটু তুলনামূলক কঠিন বা যেগুলো হয়তো আমার একটু দুর্বলতা থাকতে পারে, সেই ধরনের ব্যাপারগুলোর ক্ষেত্রে দেখা যেত যে আমি যথাসম্ভব আগে থেকে কনসেপ্ট বুঝে যাওয়ার চেষ্টা করতাম এবং আমি আলাদা একটা খাতায় সেগুলো একটু নোট করে রাখতাম। যে আচ্ছা এই জিনিসটা আমার মনে থাকে না বা কোনো একটা ফর্মুলা বা কেমিস্ট্রির কোনো একটা রিঅ্যাকশন, এই জিনিসগুলো আমার সহজে মনে থাকে না। সো এগুলো আমি কি করতাম আলাদা খাতায় নোট করে রাখতাম এবং পরীক্ষার আগের রাতে কিংবা এমন পরীক্ষার দিন সকালে একটু আগে উঠে আমি যেটা করতাম সেই জায়গাটা একটু রিভাইজ করতাম। যে আচ্ছা এটা তো আমার বেশি মনে থাকে না। এটা একটু পরীক্ষার যত কাছে পারা যায় তত আমি এই জিনিসটা রিভাইজ করি যাতে আমার এই জিনিসটা পরীক্ষা হলে যেন এট লিস্ট মনে থাকে। এই ব্যাপারটা আমি করতাম। আর ঘুমানোর ব্যাপারটা অবশ্যই খুবই জরুরি। কারণ দেখা যাচ্ছে যে পরীক্ষার আগের রাতে আমাদের খুব একটা সহজে ঘুম আসতে চায় না। এটা অনেক কারণেই হতে পারে। সো একটু আগে ঘুমানোর প্রস্তুতি নেয়া যাতে আমি একটা পর্যাপ্ত পরিমাণ ঘুম পাই। দেন যেটা দরকার সেটা হলো যে পরীক্ষার হলে একটু আগে পৌঁছানো। কেননা? কারণ পরীক্ষার হলটা মূলত দেখা যায় যে অপরিচিত একটা জায়গা। আমরা হয়তো সেই স্কুল বা সেই কলেজে আমরা কখনো আগে যাই নাই এবং আমাদের যেখানে সিট পড়ে সেখানে আমরা কখনো আমি সিট খুঁজে বের করা, রুম খুঁজে বের করা এই সবকিছু কিন্তু একদম সম্পূর্ণ আমার জন্য একটা নতুন ব্যাপার। তো এগুলো কিন্তু ভালো একটা সময় নষ্ট হয়। কারণ দেখা যাচ্ছে অনেক পরীক্ষার্থী একই একটা সেন্টারে অনেক ভিড় হয়, অনেক ধরনের ব্যাপার থাকে। সো আমি যত আগে পারা যায় তত আগে আসলে পরীক্ষার হলে পৌঁছানো এবং সুস্থভাবে পৌঁছানো, নিরাপদে পৌঁছানো এবং সবচেয়ে ভালো হয় যে আগে একটু যখনই হল খুলে দেওয়া হবে, হলে ঢুকে পড়া। কারণ রুম খুঁজতে সময় লাগে এবং পরীক্ষার আমার যে নির্দিষ্ট সিট, সেই সিটে বসতেও একটু মানে খুঁজে পেতেও একটু সময় লাগে। সো এটা আমি সবাইকেও সাজেস্ট করব যে একটু আগে যাতে আমরা পরীক্ষার হলে পৌঁছাই। এরপরে যেটা হয় যে পরীক্ষা যখন শুরু হয়, তখন যেটা আমার ক্ষেত্রে আমার এক্সপেরিয়েন্সটা যদি শেয়ার করি সেটা হলো যে আমাদের সময় ১ম রিটেন কোয়েশ্চেনটা ১ম হয়। হ্যাঁ? এর আগে কখনো ঢাকা ইউনিভার্সিটিতে রিটেন পরীক্ষা হয়নি। সো রিটেন কোয়েশ্চেনের ফরম্যাটটা আসলে এক্সাক্টলি কি হবে? হ্যাঁ, সার্কুলারে কিছুটা বলা ছিল। কিন্তু প্রশ্নটা যতক্ষণ আমি ফেস করছি ততক্ষণ আসলে আমার একটু বোঝাটা মুশকিল থাকে যে আসলে এক্সাক্ট কি ধরনের প্রশ্ন হয় রিটেনে। সো আমি যেটা করি যে ফার্স্টে প্রশ্নপত্রটা ভালো মতো দেখে নিই। যে প্রথমত যেটা করতে হয় সেটা হলো যে তোমাদের যে উত্তরপত্র বা প্রশ্নপত্র যেটা দেয়া হয়, সেখানে আসলে ইনস্ট্রাকশন গুলো খুব ভালো মতো পড়ে নেওয়া দরকার। দরকার হলে তোমাদেরকে আসলে এই যে ইনস্ট্রাকশন পড়ে দেওয়ার জন্য কিছু সময় দেওয়া হয় ৫ থেকে ১০ মিনিট বা আরো বেশি হতে পারে। এটা আসলে পরিদর্শকের উপর নির্ভর করবে। এই সময়টা আসলে অনেকের ক্ষেত্রে দেখা যায় অনেকে এটাই খুব একটা গুরুত্ব দিতে চায় না বা আমি তো ইনস্ট্রাকশন জানি এ ধরনের একটা মনোভাব কাজ করে। এটা যেন না হয়। হ্যাঁ? ইনস্ট্রাকশন যেটা থাকবে আমি যেন খুব ভালো করে একদম পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিটা ইনস্ট্রাকশন যেন লাইন বাই লাইন, পয়েন্ট বাই পয়েন্ট যেন ভালো মতো পড়া হয় এবং কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় আ যারা ইনভিজিলেটর স্যার ম্যাডাম বা থাকেন তারা খুবই হেল্পফুল থাকেন এবং তাদের কাছে জিজ্ঞেস করলে তারা খুব ভালো মতো সবকিছু বুঝিয়ে দিবেন। তো এক্ষেত্রে আসলে স্ট্রেস নেওয়ার বা নার্ভাস হওয়ার কিছু নেই। তারপরে যেটা করতে হয় যে প্রশ্ন পাওয়ার পরে আমি যেটা করেছিলাম যে ভালোমতো সবকিছু দেখে নিই যে আমার প্রশ্নটা ঠিক আছে কিনা, সবগুলা পেজ এর প্রিন্ট ঠিক আছে কিনা, আমার উত্তরপত্রের ওএমআর শিটটা ঠিক আছে কিনা সবকিছু দেখে নেওয়ার পরে প্রশ্নগুলো উল্টে দেখি যে আসলে কোনটা কিরকম এসেছে বা রিটেন কোশ্চেন নতুন সেটা কি ধরনের এসেছে। আমাদের সময় গত বছর যেটা হয়েছিল যে রিটেন আর এমসিকিউর কোশ্চেনটা একই প্রশ্নপত্রে দেওয়া হয়েছিল। অর্থাৎ প্রথমে এমসিকিউ গুলো দিয়ে শেষ কয়েক পৃষ্ঠায় রিটেনের কোশ্চেন গুলো দেওয়া হয়। যার কারণে আমি এবং আম ১ম এ কিন্তু আসলে এমসিকিউ উত্তর করতে বলা হয় এবং এমসিকিউ জমা দিয়ে তারপর লাস্টে নির্দিষ্ট সময় আমাদের রিটেন কোয়েশ্চেন অ্যান্সার করতে বলা হয়। এই কারণে যেটা হয় যে আমি আসলে আগে থেকে ঠিক করে যাই যে কোন সাবজেক্টের পরে কোন অর্ডারে আমি পরীক্ষাটা আসলে দিব। অনেকে যেটা মনে করে যে অনেকের একটা ধারণা থাকে যে আমি পরীক্ষার হলে বসেই ডিসিশনটা নিব। যে কোন সাবজেক্টের কোয়েশ্চেন সহজ আসছে সেই সাবজেক্ট আগে অ্যান্সার করব। তারপরে যেটা পারি সেভাবে অ্যান্সার করব। এই ধরনের একটা মনোভাব থাকে। আমি এটা একটু ডিসকারেজ করব। এই কারণে যে এই অর্ডারিংটা আসলে
কঠিন হোক বা সহজ হোক, সাবজেক্টের অর্ডারটা আমার মনে হয় আগে থেকে ঠিক করে যাওয়া ভালো। এবং এই ক্ষেত্রে উদ্ভাস কিন্তু খুব একটা সহায়ক ভূমিকা পালন করবে এই কারণে যে উদ্ভাস কিন্তু তোমাদের অনেকগুলো মডেল টেস্ট নিবে। একটা একদম ঢাকা ইউনিভার্সিটি বা যেই ইউনিভার্সিটিতেই তুমি অ্যাডমিশন টেস্ট দিবা, তার একদম এক্সাক্ট সেই ফর্মেটে কিন্তু অনেকগুলো মডেল টেস্ট নেওয়া হবে। এবং অনেকগুলো মডেল টেস্ট নেওয়া হলে তুমি আসলে কিছুটা নিজে তোমার উপর এক্সপেরিমেন্টেশনের একটা ব্যাপার চলে আসবে। যে তুমি হয়তো এখন এই মুহূর্তে হয়তো তুমি কনফিউজ যে আসলে কোন অর্ডারে পরীক্ষা দিলে তোমার জন্য ভালো হবে। কিন্তু তুমি যখন উদ্ভাসে যখন মডেল টেস্ট গুলো দিবে, তুমি হয়তো চাইলে এক একদিন এক একটা অর্ডারে পরীক্ষা দিয়ে দেখতে পারো যে আসলে কোনটা ভালো হয়। আমি আগে ফিজিক্স অ্যান্সার করবো, আগে ম্যাথ অ্যান্সার করবো, নাকি আগে ফিজিক্স কেমিস্ট্রি বাদ দিয়ে যেই সাবজেক্টটা থাকে বায়োলজি ইংলিশ বাংলার মধ্যে যেটা, সেটা আগে অ্যান্সার করবো, কোনটা আমার জন্য ভালো হয়। তুমি কিছুদিন পরীক্ষা করে নাও, পরীক্ষা করে দেখো যে আসলে কোনটায় তোমাকে সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে, কোনটা ক্ষেত্রে তোমার একটু পরীক্ষার কনফিডেন্স বেশি আসছে। এটা আসলে কমপ্লিটলি তোমার উপর। এটা আসলে অনেক ধরনের সাজেশন তোমরা পাবে। কেউ কোনো ভাইয়া হয়তো বলবেন যে আগে ফিজিক্স অ্যান্সার করো, আগে ম্যাথ অ্যান্সার করো, আগে কেমিস্ট্রি অ্যান্সার করো। এটা আসলে কমপ্লিটলি তোমার উপর। তুমি যদি আগে মনে করো যে না ম্যাথ অ্যান্সার করলে তোমার জন্য ভালো, ম্যাথ অ্যান্সার করো। তুমি যদি মনে করো না আমার জন্য বায়োলজি অ্যান্সার করলে আগে ভালো, তুমি বায়োলজি অ্যান্সার করো। এটা অবভিয়াসলি তোমার উপর ডিপেন্ড করবে। সো এই অর্ডারিংটা যখন তুমি আগে থেকে করে যাবে, সো পরীক্ষা হলে তুমি কিছুটা টাইম সেভ করতে পারবে। তারপরে আমি যেটা বলবো যে আমি যেটা করেছিলাম যে এমসিকিউটা যত দ্রুত সম্ভব আমি একটু তাড়াতাড়ি করে নিয়েছিলাম এই কারণে যে রিটেনের ক্ষেত্রে সময়টার একটু দেখা যায় যে আমাদের একটু টাইমটা একটু কনস্ট্রেইনটা থেকে যায়, যে আসলে সময়ের মধ্যে শেষ করার যে ব্যাপারটা ওইটা একটু কঠিন হয়ে যায়। যেহেতু আমাদের এমসিকিউ আর রিটেন একই প্রশ্নপত্রে এবং উত্তরপত্র কিন্তু একসাথে দেওয়া হয় নাই, উত্তরপত্র কিন্তু আলাদা দেওয়া হচ্ছে, অর্থাৎ এমসিকিউ উত্তরপত্র জমা নেওয়ার পরে আমরা রিটেনের উত্তরপত্র পাই। যে কারণে আমি যে এমসিকিউ আগে শেষ করে রিটেনের উত্তরটা করতে পারবো সেটা ব্যাপার না। ব্যাপার হলো যে রিটেনের কোশ্চেনের প্রিপারেশনটা আগে নিয়ে নেওয়া। যে আমি এমসিকিউটা শেষ করে আমি আসলে রিটেন কোশ্চেনগুলোর উপর চোখ বুলাই নিব। অ্যান্সারটা আমি মনে মনে আসলে সেট করে ফেলেছিলাম যে আচ্ছা আমার যখন উত্তরপত্রটা আসবে আমি তাহলে এইভাবে এইভাবে সাজিয়ে লিখবো, এই অঙ্কটা আমি এই অ্যাপ্রোচে করব, এই প্রবলেমটা আমি এইভাবে সলভ করবো। এই জিনিসগুলো আমি আগে থেকে সাজিয়ে নিয়েছিলাম। যার কারণে আমি যখন রিটেনের উত্তরপত্রটা পাই আমি তখনই সেটা অ্যান্সার করা শুরু করে দিই, কারণ আমার তো অলরেডি সাজানো হয়ে গেছে যে আমি আসলে কোন প্রবলেমটা কিভাবে সলভ করব। আরেকটা যেটা বলার ব্যাপার সেটা হলো যে এমসিকিউতে সব একটা ভীতি কাজ করে নেগেটিভ মার্কিং নিয়ে, যে আমি নেগেটিভ ঢাকা ইউনিভার্সিটিতে নেগেটিভ এমসিকিউতে নেগেটিভ আছে, আমি যদি ভুল উত্তর করি নেগেটিভ খাবো, এই ধরনের একটা ভীতি কাজ করে। আমি যেটা মনে করতাম বা আমি যে স্ট্র্যাটেজিতে এগোতাম সেটা ছিল যে আমি আসলে এই নেগেটিভের ভীতিটা ভিতরে আনতাম না। আনতাম না এই কারণে, কারণ আমি এর আগে উদ্ভাসের যদি তোমরা ফলো করে থাকো বা আমি তাহলে আবার আরেকবার বলি যে নেগেটিভের ভিত্তিটা কেন আনতাম না। এই কারণে যে ঢাকা ইউনিভার্সিটি যেটা হয় যে 1.25 থাকে প্রতিটা কারেক্ট অ্যান্সারের জন্য। আর নেগেটিভ অ্যান্সারের জন্য খুব সম্ভবত আমার যতটুকু মনে পড়ে 0.25 করে মনে হয় নেগেটিভ মার্কিংটা হয়। সো যার কারণে দেখা যায় যে আমি আসলে যদি আমি পাঁচটা পাঁচটা 5:1 একটা রেশিও কিন্তু তৈরি করা যায় যে 1.25 আর 0.25 এর মধ্যে। এই যে এই রেশিওটা, অর্থাৎ আমি কতগুলো ভুল উত্তর দেওয়ার পরে আমার আসলে একটা ঠিক উত্তরের নম্বর কাটা যাবে। এই ধরনের একটা রিস্ক ফ্যাক্টর আমি আগে থেকে ক্যালকুলেট করে যাই। এবং এই ক্যালকুলেশনটা করে যাওয়ার কারণে যেটা হয় যে আমি যদি দেখা যায় যে অনেকগুলা প্রশ্ন আমি একটু কনফিউজড যে আমি আসলে এটা কি অ্যান্সার করা ঠিক হবে না না হবে, আমি আসলে অ্যান্সার করে এসেছিলাম এই কারণে যে আমি আসলে যে এই অ্যান্সার করলে তো আমার ওইখান থেকে আমার নাম্বারটা ডিডাকশন হবে, আমার কারেক্ট অ্যান্সার গুলো থেকে নাম্বার ডিডাকশন হবে। এই ভয়টা আমি আসলে কখনো মনের মধ্যে আনতে দিতাম না। যে যা হয় হোক সমস্যা কি, আমার অনেকগুলো তো ভালো, আমার কারেক্ট অ্যান্সারের কনফিডেন্সটা এত বেশি ছিল যে আমি আসলে এই ভয়টা কখনো আনতে দিতাম না যে আচ্ছা কারেক্ট অ্যান্সার থেকে মার্ক চলে যাচ্ছে বা আমি এটা ভুল হইতে পারে, এই ভয়টা যেন না কাজ করে। অর্থাৎ আমি আমার উত্তর নিয়ে কনফিডেন্ট ছিলাম যে এটা আমি হয়েছে, হইলে হবে না হইলে নাই, এই ধরনের একটা ব্যাপার যে এটা দাগাবো কি দাগাবো না, এই ধরনের একটা মেন্টালিটি কাজ করতে করতে দেখা যায় যে অনেকগুলো অ্যান্সার খালি হয়ে থাকে এবং সেই ওদিক থেকে কিন্তু সময়টা চলে যায়। যার কারণে আসলে দেখা যায় আলটিমেটলি মার্কটা কিন্তু ড্রপ করে। সো এটা কিন্তু আমার জন্য বেশ ভালো রকম কাজ করেছিল। আমি এমসিকিউতে বেশ ভালো একটা নাম্বার তুলতে পেরেছিলাম, যেটা আসলে আমাকে রিটেনে বেশ ভালো একটা কন্ট্রিবিউশনটা আমাকে দিতে পেরেছিল। ধন্যবাদ ইশরাককে এত সুন্দরভাবে গুছিয়ে প্রত্যেকটি পয়েন্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। ওদের একটা কমন প্রশ্ন ছিল ইশরাক, যদি একটু শেয়ার করতে তোমার যদি মনে থেকে থাকে, তোমার আসলে রিটেন আর এমসিকিউতে কত মার্কস এসেছিল সেটা কি মনে আছে এই মুহূর্তে? আচ্ছা, রিটেন আমার টোটাল ঢাকা ইউনিভার্সিটি যে পরীক্ষা সেখানে 120 মার্ক ছিল, যার মধ্যে 75 ছিল এমসিকিউতে এবং বাকি 45 মার্ক আসলে রিটেনের জন্য অ্যালোকেট করা। সেখানে আমি এমসিকিউতে 75-এ আমার, যদি ভুল না করে থাকি আমি 69.5 পাই 75-এ, এবং রিটেন আমি 45-এ 30 পাই। 69.5 প্লাস 30 টোটাল আমি 120-এ 99.5 পেয়েছিলাম।
আচ্ছা, ধন্যবাদ এই ইনফরমেশনটা শেয়ার করার জন্য। এটা আসলে ওদের অনেকেরই একটা প্রশ্ন ছিল। আর এক্ষেত্রে যেটা আমি হচ্ছে একটু যদি এড হ্যাঁ, করতে চাই, সেটা হলো অবশ্যই। যে এটা অনেকের ক্ষেত্রে একটা ব্যাপার থাকে যে কত পেলে ভালো রেজাল্ট হয় বা কত মার্ক পেলে আমি আসলে চান্স পাবো। এই ধরনের একটা ব্যাপার কিন্তু সবার মধ্যে খুব একটা বড় প্রশ্ন থাকে। স্পেশালি যেকোনো অ্যাডমিশন টেস্টে যে কত পাইতে হবে, কত অ্যান্সার করতে হবে। এই ধরনের একটা ব্যাপার খুব কমন। আমার ক্ষেত্রে আমি যেটা আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে যদি শেয়ার করি, সেটা আসলে ব্যাপারটা এমন যে কত মার্ক পাইলে আমি চান্স পাবো বা কত মার্ক পাইলে আমি খুব ভালো করতে পারবো, এই জিনিসটা আমি কখনো মাথায় আনতাম না। আমি যেটা করতাম যে আমার যতটুকু পারার আমি ওইটা অতটুকু অ্যান্সার করে আসবো। সেখানে মার্ক যেমনই উঠুক, উঠুক। এটা ছিল আমার মেন্টালিটি। যার কারণে দেখা যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটি যখন আমি পরীক্ষা দিয়ে হল থেকে বাসায় আসি, আমি মোটামুটি একটা আন্দাজ করতে পেরেছিলাম যে আমি হয়তো ১২০ এ আমি তো জানি যে এমসিকিউ রিটেন এরকম হয়েছে। আমি হয়তো ৯৯, ১০০ এই ধরনের একটা এর অ্যারাউন্ডে কিছু একটা মার্ক পাবো। এটা আমার মূলত প্রাথমিক ধারণা ছিল। এবং আমি কিন্তু এটা নিয়ে যে খুব বেশি টেন্স থাকবো যে আচ্ছা আমি তো ৯৯ তে ১০০ পাবো। আচ্ছা, সম্ভবত ইশরাক একটু ডিসকানেক্টেড হয়ে গিয়েছে। আহ, আমি একটু এবার নিবিড়ের কাছে জানতে চাচ্ছি। নিবিড়, কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ দীপ্র। হ্যাঁ, আমি একটু তোমার কাছে ওদের একটা আরেকটা কমন প্রশ্ন ছিল যেটা জানতে চাচ্ছি। এমসিকিউ আনসার করার ক্ষেত্রে রাফ করার ব্যাপারে, সেই ক্ষেত্রে কোনো এক্সট্রা রাফ পেজ দেওয়া হয় নাকি, বা কিভাবে রাফটা করবে, কতটুকু করবে, পেন্সিল দিয়ে ইউজ করবে নাকি, এই ব্যাপারগুলো নিয়ে যদি একটু ছোট্ট দিক নির্দেশনা দিতে। আচ্ছা, রাফের ব্যাপারে যেটা আছে যে আমাদের এক্সট্রা কোনো হচ্ছে পেপার দেওয়া হয় না রাফ করার জন্য। এবং যেটা হচ্ছে তোমাদের বাইরে থেকে যে কোনো একটা রাফ পেপার যে নিয়ে আসবে, সেটাও কিন্তু হচ্ছে তোমাদের জন্য হচ্ছে করা হবে না আর কি। তো তোমরা বাইরে সেটা থেকে তখন আসতে পারবে না। নকলের মতো হয়ে যাবে হ্যাঁ, আর কি। নকলের মতো এক্সট্রা যে হয়ে কোনো যাবে যে কিছু নিয়ে যাওয়াই কিন্তু নকল, সেটা যদি ব্ল্যাঙ্ক পেপার হয় সেই ক্ষেত্রেও। হ্যাঁ, তো তুমি এখানে হয়তো বা হচ্ছে ব্ল্যাঙ্ক পেপার নিয়ে গেছো, কিন্তু এটাতে কিছু কিছু আঁকাবুকি করছো, রাফ করছো। টিচার যদি দেখেন, উনি হচ্ছে বিশ্বাস করবে না যে এটা আগে স্যার এটা আগে সাদা ছিল, এখন হচ্ছে কালি দিয়ে আমি লিখেছি। তারা এটা বিশ্বাস করবে না, তারা বিশ্বাস করবে যে তুমি আগে থেকে হচ্ছে লিখে নিয়ে আসছো আর কি। তখন হচ্ছে এক্সপেলড এর একটা ব্যাপার হচ্ছে ভয় থেকে যায় আর কি। এই জন্য হচ্ছে যেটা করা যায় যে প্রশ্নপত্রের সাথে হচ্ছে অনেক ফাঁকা জায়গা থাকে। সেই ফাঁকা জায়গাগুলোতে হচ্ছে আমরা চাইলে হচ্ছে আমাদের রাফটা করতে পারি আর কি। এই ব্যাপার হচ্ছে তোমাদের ইশাক ভাই হচ্ছে আশা করি জয়েন করে ফেলছে, সে হচ্ছে আরো বেশি ভালো আইডিয়া দিতে পারবে যে সে যখন অ্যান্সারটা করেছিল রাফ, সে আসলে কোথায় করেছিল। ইশাক। আমি আমি যেটা করতাম, আমি প্রশ্নপত্রেই রাফ করতাম। কারণ প্রশ্নপত্রে রাফ করাটা এবং সবচেয়ে ভালো হয়, আমি যেটা সাজেস্ট করবো সেটা হলো যে ইনভিজিলেটরের সাথে একটু কথা বলে নেওয়াটা পরীক্ষার আগে। কারণ দেখা যায় হল থেকে হলে অনেক ইনভিজিলেটর, এক এক রকম ইনভিজিলেটর এক এক রকম হয়তো চিন্তা ভাবনা থাকতে পারে, সবসময় যে থাকবে তাও না। তো সবচেয়ে ভালো হয়েছে আগে থেকে আমি ক্ল্যারিফাইটা করে নিলাম যে আচ্ছা স্যার আমি কি এই কাজটা করতে পারবো কিনা, এটা কি আমার পারমিটেড কিনা। তো এটা সবচেয়ে ভালো হয় এটা করে নেওয়া। এবং দেখা যায় যে মোস্ট অফ দ্য কেসে এটাই হওয়ার কথা যে প্রশ্নপত্রে তোমাকে রাফ করতে দেওয়া এটা অ্যালাউড, পারমিটেড। সো প্রশ্নপত্রের আশপাশে অনেক জায়গা থাকে, সেখানে তুমি তোমার মতো করে যতটুকু প্রয়োজন হয় সেটা প্রশ্নপত্রের চারপাশ দিয়ে তুমি রাফ করতে পারো। সেটা পেন্সিলে করো বা পেনে করো, সেটা কমপ্লিটলি আপ টু ইউ। বাট সেটা তুমি করতে পারবে এবং ভালো হয় ইনভিজিলেটরের পরামর্শটা নেওয়া। তার মানে আমরা যেটা বুঝলাম, অ্যাকচুয়ালি তুমি রাফ করতে কমপ্লিটলি অ্যালাউড, অবশ্যই প্রশ্নপত্রের মধ্যেই, কোনো এক্সট্রা পেজে না। ওই যে প্রশ্নপত্রের যে বর্ডার, উপরে বর্ডার, লেফটে বা রাইটে যে বর্ডার থাকে, অতটুকুর মধ্যে। এখানে তার অনেক বড় করে ডিটেলস অঙ্ক করবে না। রাফ বলতে আমরা যেটা বুঝি, রাফলি ছোটখাটো করে কিছু একটা লিখে নেওয়া, সেই জায়গাটা কিন্তু ওই বর্ডার বা মার্জিনের মধ্যে করা সম্ভব। আর ভাইয়া যেটা পরামর্শ দিলেন, অবশ্যই গুরুত্বপূর্ণ একটা পরামর্শ। জেনারেল ইনস্ট্রাকশন অনুযায়ী কিন্তু তুমি অবশ্যই এই রাফটা করার জন্য পারমিটেড, এই অনুমতি তোমার আছে। তাও একটু যিনি পরীক্ষার হলে থাকবেন তার কাছ থেকে একটু ক্ল্যারিফাই হয়ে নেওয়া, যেটা কিনা পরীক্ষা শুরু হওয়ার ১০-১৫ মিনিট আগে কিন্তু এই সুযোগটা থাকে, এই ব্যাপারগুলো জিজ্ঞেস করে নেওয়ার। সো যেহেতু ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সিট পড়ে, তাই এই ব্যাপারটা একটু ক্লিয়ার হয়ে নিলে ভালো হয়। আর আমি যেটা লাস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা দুইজনের কাছ থেকে আমি জানতে চাবো, এই ব্যাপারটা নিবিড় আর ইশরাক দুজনের কাছে আমি জানতে চাবো। যেটা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটিতে তো উত্তর করার জন্য একাধিক অপশন থাকে। তো সেই ক্ষেত্রে ওরা অপশনটা কিভাবে চুজ করবে, বা এই ক্ষেত্রে ফোর্থ সাবজেক্টকে প্রায়োরিটি দেওয়া না দেওয়া, এই ব্যাপারগুলো, বায়োলজির জায়গায় বাংলা ইংলিশ কখন দাগানো উচিত বা উচিত না, নিবিড় যদি একটু শুরুতে বলতে, তারপর আমি ইশরাকের কাছে চলে যাব। আচ্ছা, তো আহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন হচ্ছে কোনো কিছু অ্যান্সার করতে যাবে, যেমন তোমাদের 6টা সাবজেক্টের উপর হচ্ছে প্রশ্নগুলো করা থাকে।
ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, যারা আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছি তাদের জন্য একটা তো আছে, সাথে হচ্ছে বাংলা এবং ইংরেজি হচ্ছে থাকে সেখানে। তো যেহেতু হচ্ছে আমাদের সময় ছিল শুধু এমসিকিউ, যেহেতু হচ্ছে এখন রিটেনটাও চলে আসছে, তার মানে একই সাথে কিন্তু 6টারই এমসিকিউ প্রশ্ন থাকবে, আবার 6টা বিষয়ের উপর কিন্তু আমাদের রিটার্ন প্রশ্নও থাকবে। এখন সেখানে হচ্ছে আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু সবাই মোটামুটি জানি আমাদের কম্পালসারি বা বাধ্যতামূলক ভাবে হচ্ছে কোন সাবজেক্টটাকে হচ্ছে আমরা ইন্টার লাইফে চুজ করেছিলাম। যেমন আমার ক্ষেত্রে যদি ভাই বলি, আমি হচ্ছে ম্যাথ এবং বায়োলজির মধ্যে বায়োলজি ছিল হচ্ছে ভাইয়ের অপশনাল সাবজেক্ট বা চতুর্থ বিষয়, যেটাকে আমরা বাংলায় বলি। আর ম্যাথটা ছিল হচ্ছে ভাই কম্পালসারি বা বাধ্যতামূলক ভাবে, যেটা আমাকে অ্যান্সার করতে হবে বা এটার জিপিএটা হচ্ছে আমি কাউন্ট করব। তো তোমরা হচ্ছে সবাই তোমাদের ফোর্থ সাবজেক্ট হচ্ছে জানো। তো ফোর্থ সাবজেক্ট অনুসারে যদি চিন্তা করো যে তুমি শুধুমাত্র অ্যাপ্লিকেবল হচ্ছে ফোর্থ সাবজেক্ট, যদি অ্যান্সার করতে না চাও তাহলে না করলে তুমি হচ্ছে তার পরিবর্তে হয় বাংলা অথবা ইংরেজি হচ্ছে তুমি দাগিয়ে আসতে পারবে। তাহলে আমি তোমাদেরকে হচ্ছে যদি ভাইয়া বুঝাই যে ভাইয়ার চতুর্থ সাবজেক্ট ছিল হচ্ছে বায়োলজি, আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ হচ্ছে আমাকে দাগাতেই হবে। আমি যদি কোনো একটা বাদ দিই তাহলে হচ্ছে আমার পরীক্ষাটা হচ্ছে তারা গ্রহণযোগ্যতা আর পাবে না, মানে তারা বাতিল করে দিবে। এই তিনটা তো দাগাতে হবেই। বায়োলজির পরিবর্তে আমি হয় ইংরেজি অথবা বাংলা, আবার দুইটাই দাগাতে পারবো না যে আমি হচ্ছে দুইটার মধ্যে অল্প অল্প কিছু দাগায় আসি, না, তাতে হচ্ছে আমাদের যে পরীক্ষাটা সেটা হচ্ছে বাতিল হয়ে যাবে। সো হয় শুধু হচ্ছে বাংলা অথবা শুধু হচ্ছে ইংরেজি হচ্ছে আমি দাগিয়ে আসতে পারবো। তো এটা হচ্ছে আমাদের নিয়মটা, যে চতুর্থ সাবজেক্টের পরিবর্তে হচ্ছে অন্যটা দাগানো। এবং এতে করে কিন্তু হচ্ছে একটা সমস্যার সম্মুখীন হই আমরা, যদি হচ্ছে বায়োলজি যদি না দাগিয়ে আসি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে সাবজেক্ট যখন হচ্ছে আমরা চুজ করতে যাব তখন হচ্ছে একটা ঝামেলা হয়। অথবা যদি আমাদেরকে ম্যাথ যদি বলা হয়, তো ম্যাথের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে ম্যাথ আমি দাগিয়ে আসবো না, তখনই কিন্তু ম্যাথের ক্ষেত্রে কিন্তু একটা ঝামেলা হয়। তো এই ঝামেলাটার জন্য হচ্ছে আমি তোমাদের কাছে ইশরাক ভাইয়ের কাছে চলে যাচ্ছি। ইশরাক ভাই হচ্ছে তোমাদেরকে এই ঝামেলাটার কথা হচ্ছে বলে দিবে। ইশরাক। আচ্ছা, ভায়াজির মূল প্রশ্নটা যেটা সেটা হলো যে আমরা আসলে সাবজেক্টটা কিভাবে চুজ করবো, আমরা কোনটা অ্যান্সার করবো না কোনটা অ্যান্সার করবো না। এক্ষেত্রে আজকের এই আমাদের যে ওয়েবিনার সেখানে একটা খুব চমৎকার একটা এক্সাম্পল এই কারণে যে নিবিড় ভাইয়াও আছেন, আমিও আছি। নিবিড় ভাইয়া যে সাবজেক্টে ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছেন সেটা একটা বায়োলজিক্যাল সায়েন্সের সাবজেক্ট এবং খুবই একটা টপমোস্ট সাবজেক্ট। আর আমার যে মূল টার্গেটটা ছিল সেটা ছিল কম্পিউটার সায়েন্স আর ইঞ্জিনিয়ারিং। ঢাকা ইউনিভার্সিটি আমি পড়তাম, আমি বইটা এখন পড়ছি সেটা নিয়ে, আমি ঢাকা ইউনিভার্সিটি পড়ে সেটা নিয়ে পড়তাম। তো এই লক্ষ্যটা আসলে তোমার থাকতে হবে যে তুমি আসলে কোন সাবজেক্টটা পড়তে চাও, ভবিষ্যতে তুমি কোন সাবজেক্টে ক্যারিয়ার করতে চাও, তার উপর ডিপেন্ড করে আসলে সাবজেক্ট চয়েসটা খুব ভালো মতো ম্যাটার করবে। যে আমি তো 3টা কম্পালসরি সাবজেক্ট অ্যান্সার করবোই, তার সাথে আসলে কোনটা অ্যান্সার করব। নিবিড় ভাইয়া নিঃসন্দেহে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং সাথে বায়োলজি অ্যান্সার করেছেন এই কারণে কারণ তিনি বায়োলজিক্যাল একটা সাবজেক্ট পড়ার একটা তার ইচ্ছা ছিল সবসময়। আমার ক্ষেত্রে যেটা ছিল যে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, এবং তোমরা যখন ঢাকা ইউনিভার্সিটির মূল সার্কুলারটা পাবে, সেটা হয়তো এখনো পাবলিশ হয়নি, খুব শীঘ্রই পাবলিশ হবে। সেখানে আসলে দেখতে পাবে যে খুব সুন্দর করে একটা তালিকা করা থাকে যে আসলে কোন সাবজেক্টটা পড়ার জন্য তোমাকে ন্যূনতম কি পরিমাণ যোগ্যতা থাকতে হবে। অর্থাৎ অ্যাডমিশন টেস্টে কোন সাবজেক্টে কি পরিমাণ মার্ক তোলা হলে তুমি আসলে সেই তোমার কাঙ্ক্ষিত যে সাবজেক্টটা তুমি পড়তে চাও ভবিষ্যতে সেটা তুমি পড়তে পারবে। সিএসসির ক্ষেত্রে যেটা ছিল সেটা হলো ফিজিক্স এবং ম্যাথে 30-18 পাওয়া লাগতো। যার কারণে আসলে আমার হাতে কিন্তু সেই সমস্যাটা ছিল না যে আমার কিন্তু ফিজিক্স আর ম্যাথ দুটোই কম্পালসারি সাবজেক্ট, অর্থাৎ এইগুলোকে আমাকে অ্যান্সার করতেই হবে। যার কারণে আমার কিন্তু বায়োলজি, বাংলা, ইংলিশ 3টার মধ্যে একটা অপশন চুজ করার ব্যাপার হয়েছে, যে আসলে 3টার মধ্যে যে কোনো একটা অ্যান্সার করলে আমার আসলে খুব একটা আমার সাবজেক্ট চুজ করার ক্ষেত্রে খুব একটা জিনিসটা ম্যাটার করবে না। এই কারণে, কারণ বায়োলজির যে মার্কটা সেটা আমি কাজে লাগাচ্ছি না, অর্থাৎ সিএসসি পড়ার জন্য আসলে সেটাও কিন্তু কাজে লাগবে না। এই কারণে আমি যেটা করি, আমি কিন্তু বায়োলজি অ্যান্সার করি নাই, আমি অ্যান্সার করেছিলাম বাংলা। হ্যাঁ, এটা আসলে পরীক্ষা আমি যখন সবাইকে বলি বা এখনো আগে যখন বলতাম যে আমি ঢাকা ইউনিভার্সিটি বাংলা অ্যান্সার করেছি, তখন সবাই একটু কিছুটা ভ্রু কুঁচকে তাকায় যে বাংলা তো কেউ অ্যান্সার করে না, বাংলা কেন অ্যান্সার করলাম। আমার ক্ষেত্রে যেটা ছিল যে আসলে আমার তো বায়োলজি অ্যান্সার করা যে কথা, আমার জন্য বাংলা অ্যান্সার করা সে কথা, আমার জন্য ইংলিশ অ্যান্সার করা সেই কথা। তাহলে আমার যেটা সবচেয়ে বেশি আমি স্ট্রেংথ, যেটা আমি মনে করি যে আমি বেশি মার্ক তুলতে পারবো, সেটা আমি অবশ্যই সেটা দেখাবো। এটা আমার মূল স্ট্র্যাটেজি ছিল, যার কারণে আমি বাংলায় অ্যান্সার করি। এবং দেখা যায় যে বাংলার এমসিকিউ মূলত আমি বিগত অনেক বছরের প্রশ্ন দেখে যাই এবং দেখা যায় যে বাংলার কোশ্চেন মোটামুটি কয় মিনিটে সহজই হয়, অন্তত আমার কাছে মোটামুটি সহজ লেগেছিল। যার কারণে আমি বাংলা অ্যান্সার করি এবং বাংলায় দেখা যায় আমি বেশ একটা ভালো মার্ক তুলতে পারি, যেটা আসলে আমাকে মূল মেরিট পজিশনে এগিয়ে থাকতে অনেকটাই সাহায্য করেছিল।
সো আমি তোমাদের যেটা সাজেস্ট করবো সেটা হলো যে সার্কুলারটা খুব ভালো মতো তো পড়বেই, যে আসলে নিয়মটা কি, এবং মেইন যে সবসময় যে নিয়মটা প্রচলন থেকে আসছে সেটা হলো যে 3টা কম্পালসারি সাবজেক্ট, এবং তার সাথে বায়োলজি, বাংলা, ইংলিশে, বায়োলজি না সবসময়, যাদের ক্ষেত্রে ম্যাথ অপশনাল, বায়োলজি কম্পালসারি, তাদের কিন্তু বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি 3টাই কম্পালসারি। অর্থাৎ 3টা কম্পালসারি সাবজেক্ট এবং সেই সাথে তোমার অপশনাল সাবজেক্ট এবং সেই সাথে বাংলা, ইংলিশ, এই 3টার মধ্যে যে কোনো একটা তুমি অ্যান্সার করবে, এবং এটা অবভিয়াসলি তোমার নিজের উপর ডিপেন্ড করবে। কে কি বললো, কেউ যদি বলে যে এটা অ্যান্সার করো, কেউ যদি বলে এটাই মার্ক বেশি হবে, সেটা শোনার কোনো দরকার নেই। তুমি আসলে তুমিই জানো তুমি কোনটায় ভালো, তুমি কোনটায় পারদর্শী, তোমার কোনটায় স্ট্রেংথ বেশি, তো তুমি এই ডিসিশনটা অবভিয়াসলি তোমার। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ নিবিড় এবং ইশরাককে। এবং আমরা আজকের এই লাইভটির মাধ্যমে, যেটা ইশরাকও বলছিলে, খুব ভালো একটা ভাবে আমরা দুইটা পার্সপেক্টিভ পেয়ে গেলাম একসাথে, যে আলটিমেটলি এটা কোনো লিখিত নিয়ম নাই যে তোমাকে এটাই অ্যান্সার করতে হবে বা ওইটাই। অবশ্যই কিছু নিয়মের মধ্যে থেকে তোমার ফোর্থ সাবজেক্ট কোনটা সেটা দেখে, অন্য কারো কথা না শুনে নিজের স্ট্রেংথটা বুঝে বা নিজে কোন বিষয়ে পড়তে চাও সেই অনুযায়ী কিন্তু তোমার এটা চুজ করা উচিত যে তুমি আনসার করবে। যেমন আমরা দেখলাম যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে এমন, মানে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা ভালো করেছে এমন দুইজনের কাছ থেকে আমরা দেখলাম যে দুইজনের পার্সপেক্টিভটা কিন্তু এই ক্ষেত্রে দুই রকম ছিল। আর আমরা যদি এবার একটু আমাদের মডেল টেস্টের ব্যাপারে আবার চলে আসি, তোমাদের যেটা বললাম, আমরা প্রত্যেকটা লাইভ এক্সামের পাশাপাশি কিন্তু ঠিক একটা সেট করে একটা লাইভ এক্সাম, তার জন্য কিন্তু একটা অল্টারনেট সেট প্র্যাকটিস এক্সাম থাকছে। তো আলটিমেটলি প্র্যাকটিস এক্সামটা কিন্তু তুমি লাইভ এক্সামের আগে যদি দিয়ে নাও, তাহলে তুমি একবার কোশ্চেনের প্যাটার্নটা কি ধরনের হচ্ছে বা কোন কোন টপিকে তোমার ভুল হতে পারে এই ব্যাপারে কিন্তু তুমি একটু ধারণা পেয়ে গেলা। তখন হয়তো মনে করো সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত যে এক্সাম দেওয়ার টাইম, তুমি হয়তো সকালের দিকেই প্র্যাকটিস এক্সামটা দিয়ে নিলে, যেটা কিন্তু অ্যাকচুয়ালি মার্কস তোমার কাউন্ট হচ্ছে না, বা মার্কস হয়তো তোমার মোবাইলে এসএমএস যাচ্ছে না, যেটা নিয়ে তোমরা অনেক ভয় পাও। সো ওই ভয়টা কাটানোর আগে, মানে এখানে মডেল টেস্টের আগেও একটা মডেল টেস্ট ধরে নিতে পারো তুমি এরকম। সো এই প্র্যাকটিস এক্সামটা দিয়ে নিলে সকালবেলা, দেন দুপুরে বা বিকালে কোন একটা টাইমে তুমি দিয়ে দিলে হচ্ছে মেইন যে লাইভ এক্সাম সেটা। আর অবশ্যই একটা জিনিস প্রিফারেবল থাকবে, ভর্তি পরীক্ষাগুলো যেহেতু সকালবেলায় হয়ে থাকে 8টা 9টা 10টা এরকম টাইমে, সো এই ক্ষেত্রে ভালো হবে তুমি যদি এক্সামগুলো সকাল সকাল দেওয়ার ট্রাই করো। কারণ দেখা যায় যে তোমরা অনেকেই ওই যে চিন্তা করো যে সারাদিন পড়ে এরপর আমি রাত 9টায় 10টায় আমি পরীক্ষা দিব, যেহেতু 10টা পর্যন্ত টাইম, আমি বসবোই হচ্ছে 9টার সময় বা 8:30টার সময়। সো এই ধরনের একদম টাই সিচুয়েশনটা ক্রিয়েট করবো না। ভালো হয় আগের দিন প্রিপারেশন নিয়ে রাখো, আগের রাত সারা রাত পরেও যদি নিয়ে নিতে পারো, তোমার যেমন সুবিধা ওভাবে নিয়ে নাও। দেন তুমি পরের দিন সকাল 9টা 10টার মধ্যে এক্সামটা দিয়ে দিলে। আর রিটেন এক্সাম তো বুঝতেই পারছো, এটা শুধুমাত্র লাইভেই দেওয়া যাবে। প্র্যাকটিস এক্সামটায় শুধুমাত্র আমাদের এমসিকিউটা থাকবে। আর এবার যেহেতু ওভারঅল আমরা এই টপিকটা নিয়ে আসলে অনেক কিছুই বলে ফেলেছি, যে আমাদের যেহেতু এবার কম্পিটিশনটা অনেক বেশি, তাই তোমার মেইন টার্গেটটা ঠিক রেখে বিভিন্ন ভর্তি পরীক্ষায় কিন্তু অংশগ্রহণ করাটা অবশ্যই উচিত। অর্থাৎ তোমার এখানে ঢাকা ইউনিভার্সিটি ক ইউনিটের পাশাপাশি অন্যান্য ইউনিট বলি বা মেডিকেল বলি, তারপর বিজ্ঞান প্রযুক্তি, কৃষি বিশ্ববিদ্যালয়, এগুলোতেও কিন্তু তোমার ফর্মটা তোলা উচিত বা অ্যাপ্লাই করা উচিত। অনলাইনে যেহেতু এখন সবকিছু অ্যাপ্লাই করা উচিত, এবং সেভাবে কিন্তু পরীক্ষাটা দেওয়া উচিত। আমার মনে হয় ইশরাক যেহেতু কয়েকটা জায়গায় ভর্তি পরীক্ষা দিয়েছো, তুমি এই ব্যাপারে বলতে পারবে যে আসলেই বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষা দেওয়াটা কিভাবে কাজে দেয়। যদিও এবার প্রতিযোগিতা আরো বেশি, ইন জেনারেল কিভাবে কাজে দেয় যদি একটু সংক্ষেপে বলতে আমাদের। আচ্ছা, আমি আমার ক্ষেত্রে আমি যদি আমার নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করি, সেটা ছিল যে আমি আসলে শুরুতে একটা সাবজেক্ট ঠিক করে নিয়েছিলাম যে আসলে এই সাবজেক্টটা আমি পড়তে চাই, অর্থাৎ এই সাবজেক্টে আমি আমার ক্যারিয়ারটা করতে চাই। সো সেখান থেকে আমি একটা মোটামুটি একটা ধারণা, একটা মোটামুটি খোঁজ খবর নিই যে আসলে বাংলাদেশে কোন ভার্সিটিগুলোর জন্য এই সাবজেক্টটা ভালো। সবসময় একটা কমন যেটা সমস্যা থাকে অনেকের, যে আসলে আমরা সাবজেক্টের যে ইনস্টিটিউশনটাকে একটা ব্যাপার থাকে, যে আমি আসলে কি পড়তে চাই সেটা না, যে আমি আসলে এখানে পড়তে চাই, এখানে মানুষকে বলতে ভালো লাগবে টাইপ একটা মেন্টালিটি আসলে মাইন্ডসেট আমাদের মধ্যে থাকে। তো এইটার যে আমার মনে হয় যে আসলে তুমি কি পড়তে চাও সেটা আগে নিজেকে সেটা জানাটা ভালো হয়, এবং তার কারণে তারপরে তুমি আসলে তোমার অপশনগুলো খুঁজে বের করো যে আসলে আমি আমি কোন কোন জায়গায় পরীক্ষা দিব যেখানে আসলে এই সাবজেক্টটা খুব ভালো মতো পড়ানো হয়, বা এই সাবজেক্টের আমি আমার ক্যারিয়ারটা ভালো মতো করতে পারবো। তো আমি সেই ধরনের ভার্সিটিগুলো চুজ করি, অর্থাৎ সেখানে বুয়েট ছিল, অবশ্যই ঢাকা ইউনিভার্সিটি ছিল, এবং এই ধরনের আমি যখন অপশন একাধিক চলে আসে, তো আমি আসলে এই ধরনের একটা আমি মূলত প্রিপারেশন এই ইঞ্জিনিয়ারিং এর, এবং সেই সাথে আমি ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকটা নিয়মিত দেখে যাই, এবং মূল সিলেবাস কিন্তু আসলে একই। এমন যা যে হয়তো এখানে এমসিকিউ ওখানে রিটেন, এর কারণে যে খুব অনেকখানি তফাৎ চলে আসছে ব্যাপারটা কিন্তু আসলে এমন না। মেইন টেক্সট বইয়ের কনসেপ্ট যার ভালো মতো ক্লিয়ার, তার কাছে হলো আসলে রিটেন কোশ্চেন দিলেও যে কথা, এমসিকিউ কোশ্চেন দিলেও সেই কথা, সে কিন্তু সবকিছু ভালো মতো অ্যান্সার করতে পারবে।
সো এই জন্য আসলে মেইন ফোকাসটা থাকবে আমি আসলে টপিকটা পারি কিনা, আমি আসলে কনসেপ্টটা পারি কিনা, আমি প্রবলেম আসলে সলভ করতে পারি কিনা। সেখানে আমাকে সেটা এমসিকিউ আকারে আসুক কিংবা রিটেন আকারে আসুক, সেই ব্যাপারটা যাতে খুব বেশি মাথা ঘামানো না হয়। আর সেই সাথে প্রশ্ন প্রশ্ন ব্যাংকের ব্যাপারটা তো আছে যে আসলে কোথায় আমি পরীক্ষা দিব এবং সেখানকার প্রশ্ন ব্যাংকগুলো দেখে যাওয়া। এবং সবচেয়ে ভালো আরেকটা যে ব্যাপারটা কাজ করে সেটা হলো যে আসলে সব অ্যাডমিশন টেস্ট তো নিঃসন্দেহে একই সময় হয় না, কোনোটা আগে কোনোটা পরে হয়। এই কারণে যখন আমি একাধিক বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়ে আসছি, সেটা হলো যে আমার হয়তো দেখা যাচ্ছে অন্য কোনো একটা ইউনিভার্সিটির পরীক্ষা, আমার হয়তো মূল কাঙ্ক্ষিত জায়গা হলো আমি ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট আমার মেইন টার্গেট, তার আগে দেখা যাচ্ছে অন্য কোনো একটা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট ডেট পড়ে গেছে। সেখানে যদি আমি পরীক্ষাটা দিয়ে ফেলি, তার কারণে আমার কিন্তু একটা অ্যাডমিশন টেস্ট সম্পর্কে একটা এক্সপিরিয়েন্সটা গেইন হয়, যে একটা অ্যাডমিশন টেস্টের আবহটা কেমন হয়, সেখানে কি পরিমাণ পরীক্ষার্থীরা থাকে, সেখানে একটা পরীক্ষাদের যে একটা সবকিছু মিলে একটা অভিজ্ঞতাতে কাজ করে। এবং এটা এটা যখন ভালো মতো পার হয়ে যায়, তখন কিন্তু সেটা খুব ভালো মতো একটা কনফিডেন্স দেয়। আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি যখন ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিই, এটা ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা আমাদের সময় বুয়েটের বেশ মোটামুটি ৩ সপ্তাহ আগে পরীক্ষাটা হয়। যার কারণে কিন্তু আমি বেশ আগেই ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দেওয়ার ফলে আমার কিন্তু এই একটা কনফিডেন্স আমার মধ্যে চলে আসে যে না আসলে অ্যাডমিশন টেস্টের আবহটা কেমন হয়, বা পরীক্ষা দেওয়ার যে ব্যাপারটা স্ট্রেস কিভাবে নিতে হয়, টাইম ম্যানেজমেন্টের ব্যাপারগুলো, এসব আসলে পরীক্ষার হলে না গেলে তো আসলে এগুলো কখনো বোঝা যায় না। সো পরীক্ষার হল থেকে যখন এই এক্সপিরিয়েন্সটা ভিতরে চলে আসে, তখন আসলে খুব ভালো মতো এটা আমার মেইন যে মূল যে লক্ষ্য সেটা অর্জন করতে খুব ভালো মতো সহায়তা করে। আচ্ছা, ধন্যবাদ ইশরাককে। সো আমরা যেটা রুটিনেও দেখিয়েছি তোমাদের জন্য, যে তোমাদের কিন্তু আলটিমেটলি পরীক্ষা যাতে তোমরা সব ধরনের পরীক্ষায় এই প্রিপারেশনটা নিয়ে নিতে পারো, এই জন্য ঢাবি ক ইউনিটের বা বিভিন্ন ইউনিভার্সিটির ক ইউনিটের সায়েন্সের যে পরীক্ষাগুলো সেগুলোর পাশাপাশি কিন্তু খ ইউনিট, তারপর বিজ্ঞান ও প্রযুক্তির যে গুচ্ছ পরীক্ষা এবং কৃষি যে গুচ্ছ পরীক্ষা, যেটা নিয়ে তোমাদের অনেক অনেক কনফিউশন, যেহেতু এটা এবারই প্রথমবারের মতো, সো এগুলোর মডেল টেস্টও কিন্তু থাকছে। সো ওইগুলোর জন্য প্রশ্ন প্যাটার্ন কি ধরনের হবে বা কিভাবে হবে, সেই ব্যাপারগুলো কিন্তু তোমরা যদি মডেল টেস্ট গুলো দাও, এই জিনিসগুলো কিন্তু তোমরা জেনে যাবে, এবং তখন তোমাদের মধ্যে এই জায়গাগুলোতেও ভর্তি পরীক্ষা দেওয়ার কনফিডেন্সটা বিল্ড আপ হবে। আচ্ছা, আমাদের এই যে দেশব্যাপী মেডিকেল 2020 সালে যারা ভর্তি ইচ্ছুক আছে, তাদের প্রত্যেককে নিয়ে কিন্তু উন্মেষের মেডিকেল সম্ভাবনা পরীক্ষাটা প্রত্যেক বছরই একটা হয়ে থাকে। সো ঠিক একইভাবে এবারও একটা পরীক্ষা এরকম হচ্ছে 2020 সালে, যেটার ফি হচ্ছে মাত্র 100 টাকা। অর্থাৎ যারা আমাদের এই যে ভার্সিটি ক মডেল টেস্ট প্রোগ্রামে ভর্তি আছো, তারা মাত্র 100 টাকা দিয়েই এই মেডিকেল ভর্তি পরীক্ষার ঠিক আগে সময়টা এবং তারিখটা তোমাদের জানিয়ে দেওয়া হবে। তখন কিন্তু তোমরা এই পরীক্ষাটা দিতে পারবে, যেখানে কিনা অবশ্যই আমরা জানি ঢাকা ইউনিভার্সিটির জন্য যদি তুমি বায়োলজির প্রিপারেশন নিয়ে থাকো বা অন্য কোনো ইউনিটের জন্য যদি প্রিপারেশন নিয়ে থাকো, মেডিকেলে যেসব টপিক আসে অনেকটাই কিন্তু মিল থাকে হচ্ছে ভার্সিটি প্রিপারেশনের সাথে। সো এই ক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই এই পরীক্ষাটা দিয়েও নিজেকে যাচাই করে নেওয়া উচিত, কারণ মেডিকেল পরীক্ষা কিন্তু আমার জানা মতে সবচেয়ে বড় ভর্তি পরীক্ষা হয়ে থাকে প্রত্যেক বছর। তো এই ধরনের পরীক্ষাগুলোর মাধ্যমে কিন্তু নিজেকে যাচাই করা, যেখানে অনেক বড় একটা কম্পিটিশন থাকে, অনেক বেশি ক্যান্ডিডেট থাকে, এই সুযোগটা থাকে। তো একদম কিছু না জেনে ভর্তি পরীক্ষায় যাওয়ার আগে বেটার হয় তুমি যদি উন্মেষের এই মেডিকেল সম্ভাবনা পরীক্ষাটা দিয়ে থাকো। আর যারা অলরেডি আমাদের সাথে মেডিকেল ফাইনাল মডেল টেস্টেও ভর্তি আছো, তাদের জন্য কিন্তু এই পরীক্ষাগুলো ফ্রি, তাদের আলাদা করে কোনো পে করতে হবে না। আর সবার জন্য যারা ভর্তি হয়ে যাচ্ছ এই সম্ভাবনায়, তাদের জন্য তো মেডিকেলের জন্য একটা ফাইনাল সলিউশন বুক থাকছেই। আচ্ছা, আর যেটা হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যারা বিভিন্ন মানে মেধা স্থানে থাকবে, তাদের জন্য তো এই উচ্চশিক্ষা বৃত্তিগুলো যেগুলো প্রত্যেক বছরই থাকে, যেমন ঢাকা ইউনিভার্সিটিতে গত বছর ইশরাক যেহেতু প্রথম হয়েছিল, ও ভালো বলতে পারবে, ও যেহেতু আমাদের কাছ থেকে একটা শিক্ষা বৃত্তি অর্জন করে নিয়েছিল। সো আশা করি তোমরা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছো, এই বছর তোমাদের মধ্যেও কেউ না কেউ এই যে এখানে যে আমরা শিক্ষাবৃত্তিগুলো দেখতে পাচ্ছি, সেটা তোমরা অর্জন করে নিতে পারবে ইনশাআল্লাহ, যদি সবাই ঠিক মতো নিজেদের প্রস্তুতিটা নিয়ে থাকো। আর যেটা হচ্ছে সত্যিকার অর্থে আমরা সবাই এই পয়েন্টে এগ্রি করব যে সবচেয়ে বড় মানে পুরস্কারটা কিন্তু তোমার নিজের কাছে, নিজের জন্য নিজের একটা পুরস্কার। তুমি কোনো একটা ভালো ইউনিভার্সিটিতে যদি ভালো একটা পজিশনে চান্স পাও, সেটাই কিন্তু আসলে তোমার জন্য সবচেয়ে বড় পুরস্কার। আর এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে, তোমরা যেহেতু আমাদের সাথে অনেক দিন ধরে আছো বা অনেক দিন ধরে আমাদের সাথে ক্লাসগুলো করছো, তাই তোমাদের জন্য একটা ছোট্ট উপহার। আচ্ছা, আমরা তাহলে সামনের দিকে যাই। এছাড়াও অন্যান্য যে ইউনিভার্সিটিগুলোর যে পরীক্ষা হবে, তোমাদের মধ্যে কেউ যদি এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলোতেও বিভিন্ন মানে মেরিট পজিশনে অংশ মানে পেয়ে থাকো, সেই ক্ষেত্রে তোমাদের জন্য কিন্তু এই শিক্ষাবৃত্তিগুলোর ব্যবস্থা থাকছে।
আচ্ছা, তো এখানে মূলত এই যে ক ইউনিটের জন্য যারা থাকছো প্লাস যারা স্পেশাল খ কোর্সে আছো এবং উন্মেষের যে কোনো কোর্সে যদি তুমি ভর্তি থেকে থাকো, তাহলে মেডিকেল আর ডেন্টাল তোমরা যেহেতু এইসব জায়গায় পরীক্ষা দিয়ে থাকবে, তো এগুলাও কিন্তু তোমরা দেখে নিতে পারো। অনেক সময় কিন্তু এরকম দেখা যায় যে আমাদের কোনো একটা স্টুডেন্ট মেইনলি ভর্তি ছিল ভার্সিটি ক ইউনিটে, যেমন তোমাদের মতো। তোমরা আশা করছি, ধরে নিচ্ছি যে ম্যাক্সিমাম হচ্ছে আমাদের সাথে ক ইউনিটের যারা ভর্তি পরীক্ষার্থী ইচ্ছু তারা। তো খেয়াল করে দেখবে যে অনেক সময় এরকম হয় যে কমিউনিটির প্রস্তুতি নিয়েও কেউ ভালো প্রিপারেশনের জন্য দেখা গেল কি মেডিকেলে কোনো একটা ভালো পজিশন সে পেয়ে গেল। তো এই ক্ষেত্রে কোনো চিন্তার কারণ নেই। তুমি যদি উন্মেষের স্টুডেন্ট হয়ে থাকো বা যদি ভার্সিটি কমিউনিটির স্টুডেন্টও যদি হয়ে থাকো, তোমার জন্য কিন্তু এই মেধাবৃত্তির সুযোগটা থাকছে। আর শেষ মুহূর্তে তোমাদের জন্য আমাদের সবার পক্ষ থেকে কিছু কথাবার্তা যেগুলো থাকবে, যে আমাদের যেই রুটিন অনুযায়ী পরীক্ষাগুলো হচ্ছে, অবশ্যই আমরা রুটিন দিয়ে দিলাম, তুমি যদি ধারাবাহিক না থাকো সেটা কিন্তু কখনোই সুফল বয়ে আনবে না। যেটা কিনা এতক্ষণ নিবিড় বা ইশরাক ভাইয়া তোমাদের অনেকগুলো পয়েন্ট কিন্তু এভাবে তুলে ধরেছে, যে আসলেই এই মডেল টেস্ট গুলো কিভাবে আমাদের দক্ষতাকে বাড়িয়ে তুলতে সাহায্য করে, আমার পড়ার যে কনফিডেন্সটা সেটাকে আরো বিল্ড করতে সাহায্য করে, আরো লিফট আপ করতে সাহায্য করে। এবং অবশ্যই এসব মোমেন্টে এসে হতাশা হওয়া যাবে না, আবার ওভার কনফিডেন্ট হওয়া যাবে না। মানে কনফিডেন্স হারানো যেমন খারাপ, আবার কনফিডেন্সটা অনেক বেশি হয়ে যাওয়া সেটাও কিন্তু খারাপ। মোটামুটি আমরা একটা মিড রেঞ্জে থাকার চেষ্টা করব। আমি যা করছি সেই কনফিডেন্সটা রাখার ট্রাই করব, কে কি করছে সেটা দেখে হতাশ হওয়ার চেয়ে। আর অবশ্যই সময় সদ্ব্যবহার করব, শেষ মুহূর্তে টাইমটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যতটুকু সম্ভব সুস্থ রেখে, কারণ করোনার সিচুয়েশন তো আছেই, এছাড়াও শীতকালে ঠান্ডা ঠান্ডা লাগা, হালকা পাতলা জ্বর আসা, বেশি রাত জাগার কারণে মাথা ব্যথা করা, পরের দিন সকালে না পড়তে পারা, অনেক কিছু কিন্তু হতে পারে। সো সবকিছু কাটিয়ে নিয়ে তোমার টার্গেটটা হবে তুমি যাতে ভালো মতো এই প্রিপারেশনটা নিয়ে মডেল টেস্টগুলো দিতে পারো। কারণ এগুলাই তোমার সামনের অবস্থাটা বুঝাবে যে তোমার আসলে ফাইনাল পরীক্ষাগুলো অ্যাডমিশন টেস্টে তুমি কেমন করতে পারো। তোমার নিজের ব্যাপারে তোমাকে একটা প্রপার ধারণা কিন্তু এগুলো দিবে। এই জন্য এই সবগুলো পয়েন্ট ফলো করে তোমার উচিত হবে যে মডেল টেস্টগুলো ভালো মতো দিয়ে দেওয়া। আর পরীক্ষা পদ্ধতি যেমনই হোক না কেন, তোমরা যেহেতু আমাদের সাথে এতদিন ধরে একাডেমিক ক্লাস করেছো, অনেকেই আমরা তোমাদের সম্পূর্ণ সিলেবাস তো কভার করে দিয়েছি। অর্থাৎ ভাইয়াদের দিক থেকে কিন্তু ভাইয়ারা, বা উদ্ভাসের দিক থেকে কিন্তু উদ্ভাসের তোমাদেরকে যতটুকু দেওয়ার কথা পড়াশোনা বা শিখানোর ব্যাপারটা, সেটা কিন্তু শেষ। এখন তোমার টাইম হচ্ছে নিজেকে প্রুফ করার, তুমি কতটুকু শিখলে সেটা অ্যাপ্লাই করার সময় এখন চলে এসেছে। তার মানে এখন কিন্তু তোমাকে অনেক বেশি শিখানোর থেকেও, যেমন তুমি যদি একটু খেয়াল করো, আমাদের সলিউশন ক্লাসের থেকেও কিন্তু এক্সামের সংখ্যা অনেক বেশি। তার কারণ হচ্ছে যতটুকু ক্লাস, সলিউশন ক্লাসটা হচ্ছে জাস্ট তোমাদের একবার পুরানো ইম্পর্টেন্ট টপিকগুলো রিভিউ করা। বাট মেইনলি এক্সাম দিয়ে কিন্তু তোমারই ভালো মতো এক্সাম দিয়ে নিজেকে যাচাই করে নিতে হবে। তো যারা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে এই সেমিনারে ছিলে, আশা করি আমি, নিবিড় এবং ইশরাক মিলে তোমাদের বেশ কিছু ধারণা বা কনফিউশন ক্লিয়ার করতে পেরেছি, এবং ভবিষ্যতে যাতে তোমরা ভালো করতে পারো সেই ধারণাগুলো আমরা দিতে পেরেছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। যদি ইশরাক আর নিবিড় ওদের জন্য যদি একটু শুভকামনা দিয়ে দাও শেষবারের মতো। নিবিড়, শুনতে পাচ্ছ কি? হ্যাঁ। আহ আচ্ছা, শেষ মুহূর্তের জন্য হচ্ছে আমি একটা কথাই বলবো, যে তোমরা যখন হচ্ছে পরীক্ষা দিচ্ছ, পরীক্ষার প্রিপারেশন নিবে এবং নিজেকেই হচ্ছে যাচাই করার চেষ্টা করছো যে আসলে আমরা কতটুকু জানি বা কতটুকু পারি, তার উপর ভিত্তি করেছে প্রিপারেশন গুলো নিবে। সব কথার শেষ কথা হচ্ছে একটাই, যখন পরীক্ষা হলে বসবে, পরীক্ষাটা সুন্দর মতো দিবে, দেওয়ার পর পরীক্ষার হল থেকে হচ্ছে বের হয়ে এসে তোমার পিতামাতা বা তোমার মা বাবা যখন হচ্ছে তোমাকে জিজ্ঞেস করবে যে পরীক্ষাটা কেমন হয়েছে বাবা বা কেমন হয়েছে মা, এরকম যখন জিজ্ঞেস করবে, তখন যাতে তাদের অন্তত এতটুকু যাতে আমরা বলতে পারি যে হ্যাঁ মা বা বাবা, যে আমি আমার বেস্ট টুকু পরীক্ষা হচ্ছে দিয়ে আসছি, এর থেকে বেশি ভালো পরীক্ষা আমার পক্ষে দেওয়া আর সম্ভব না। আমরা যদি এতটুকু বলতে পারি, ভাইয়ার এই একটা কথা জাস্ট মাথায় রেখো, তাহলে আশা করি যে তোমাদের প্রিপারেশনে কোনো ঘাটতি রাখার কোনো সুযোগ থাকবে না। এখন তুমি যদি না বলো যে না আমি হচ্ছে এখন একটু আজকে একটু ঘুমায় নেই, কালকে থেকে পড়বো, কালকে একটু দেখা গেলো যে দাওয়াত আছে তাহলে পরশু দিন থেকে পড়বো, এরকম যদি যদি আমি পিছাইতে থাকি, তাহলে কিন্তু আলটিমেটলি আমার দিনগুলোই জাস্ট খালি নষ্ট হবে। তো যখন হচ্ছে দিন শেষে যখন পরীক্ষাটা আসবে, তখন হচ্ছে আমার কাছে মনে হবে কি যে যে আমি ঠিক মতো পড়াশোনা করতে পারি নাই,
বা হচ্ছে আমি হচ্ছে পরীক্ষাটা ঠিক মতো দিয়ে আসতে পারলাম না, আমি একের উত্তর দুয়ে দাগায় আসছি, দুয়ের উত্তর পাঁচে গিয়ে দাগায় আসছি, ভুল করে আসছি, এটা আসলে নিজের ব্যর্থতা। তো এই ব্যর্থতা থেকে যাতে আমরা বের হয়ে আসতে পারি, এই জন্য কিন্তু আমাদের অনেক বেশি পরিশ্রম করতে হয়। পরিশ্রমটা তো আসলে জানোই যে একদম থ্রু আউট দা তোমাদের সেমিনারে কিন্তু পরিশ্রমের কথাই কিন্তু বারবার বলা হচ্ছে। আমরা যা যা বলতেছি তাকে যদি একটা ওয়ার্ডে যদি আমরা ডিফাইন করতে চাই, সেটা হচ্ছে পরিশ্রম। পরিশ্রম করতে হবে, এবং পরিশ্রম করে যাতে নিজের মধ্যে হচ্ছে অতটুকু হচ্ছে আত্মবিশ্বাস নিয়ে আসতে পারো যে না, আমি হচ্ছে পরীক্ষা হলে আমার বেস্ট পরীক্ষাটুকু হচ্ছে দিয়ে আসবো। ঠিক আছে? তো এটা যাতে হচ্ছে আমাদের মুখের থেকে হচ্ছে যাতে সবার বের হয় এই কথাটাই। এবং আমরা যাতে তখন এই কথা না বলি যে না আমি হচ্ছে পড়তে পারি নাই, বা আমি এটার উত্তর ওইটা দাগিয়ে আসছি, কারণ এইগুলো যাতে আমরা না করি, সেই জন্য কিন্তু আমাদের এই মডেল টেস্ট বা ক্লাসগুলো হচ্ছে রাখা। তোমাদের দীপ্র ভাই একটা কথা বলেছিলেন যে যত ভুল করার এখানেই করে যাও, অভ্যাসেই করে যাও, অভ্যাসের র্যাঙ্কিং দিয়ে কিছু আসা যায় না। হ্যাঁ, অভ্যাসের র্যাঙ্কিং দিয়ে কিছু হবে না। তুমি যদি ফাইনাল পরীক্ষায় যদি খারাপ করে আসো, সেটাতে হচ্ছে তোমার শিক্ষক, তোমার বাবা মা, তোমার নিজের, সর্বোপরি সবার হচ্ছে মন খারাপ হবে। এই জন্য হচ্ছে ভুলগুলো এখনই করে ফেলো, যাতে হচ্ছে ফাইনালে গিয়ে যাতে কোনো ভুল না হয়। তো সবার জন্য হচ্ছে অনেক অনেক শুভকামনা রইলো নিবিড় ভাইয়ের পক্ষ থেকে। তো সবাই ভালো মতো পড়াশোনা করো। এই পর্যন্তই। আচ্ছা, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলে এই পুরো সেমিনারটায়, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করি তোমরা মডেল টেস্ট গুলোয় ভর্তি হয়ে যাবে এবং রেগুলার মডেল টেস্ট গুলো দিবে। তো সবাই অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ আশা করি আবারও কোনো একদিন দেখা হবে। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।